ডেইলি লিভিং এ আমরা কিন্তু পশ্চারটাকে মেনটেন করছি না, তার জন্য আমাদের নিউরো প্রবলেম হচ্ছে, তার জন্য আমাদের পেইন, অর্থোপেডিক প্রবলেম হচ্ছে, অনেক সফট টিস্যু গুলো টিয়ার হয়ে যাচ্ছে। আজকাল বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছে, স্কুলে কি হচ্ছে, ভারী ভারী ব্যাগ ক্যারি করছে। ভারী ভারী ব্যাগ ক্যারি করাতে ওদের এই বয়স থেকে না লাম্বার স্পন্ডোলাইসিস, সার্ভাইকাল স্পন্ডোলাইসিস, পশ্চারের ডিফর্মিটি, এদের ম্যাক্সিমাম বাচ্চাদের দেখবেন আজকাল এইভাবে থাকছে। যেগুলো জিম গুলোতে সবকিছু মেনটেন হয় না, এটাতে ইনজুরি খুব বেশি হয়। কারণ আপনার বডিটার যদি প্রপার মাসেল ট্রেনিং আগে না হয়, প্রপার যে আপনি ওঠাচ্ছেন, এই যে ওঠাবেন, তাতে কিন্তু আপনার অনেকগুলো মাসেল ওয়ার্ক করবে। ইভেন একটু বেল্ট ইউজ করতে পারে, দীর্ঘ লং টাইম বাইক চালানোর জন্য একটা বেল্ট ইউজ করতে পারে। কারণ আলটিমেটলি ওই পজিশনে দীর্ঘক্ষণ বাইক চালালে ওনার মানে কোমরে ব্যথা হবে, লো ব্যাক পেইন হবে। প্রত্যেক ডাক্তাররা জানুক যে শুধুমাত্র আল্ট্রাসাউন্ড, আইএফটি আর টেন্স নয়, একটা ফিজিও ম্যানুয়াল থেরাপি খুব ইম্পর্টেন্ট। একটা পশ্চার নিয়ে এডুকেট করা পেশেন্টের যা প্রবলেম হচ্ছে তার রুট কজ। আর ওই যে অনেক সময় আমরা শুনেছি না, জুতোর দোকানে যে বিক্রি হয়, যেই জুতোর মধ্যে যে অ্যাকুপ্রেশার সিস্টেম একটা দেওয়া থাকে, ওগুলো কি আমাদের অ্যাকচুয়ালি ইউজ করা উচিত? দেখুন, আগে নয়, আর যারা কাইরোপ্র্যাকটিক করছে ওরা কিন্তু সার্টিফাইড, ওরা কিন্তু মানে যথেষ্ট ট্রেন্ড ওয়েতে করছে, ওরা অ্যাডজাস্ট করা, বোন অ্যাডজাস্টমেন্ট করা আর ওই সেলুনে গিয়ে ঘাড় মটকানো, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। হ্যালো এভরিওয়ান, একটা নতুন পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই। সেটা হচ্ছে যে আমি চাইবো যে আজকের এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরোটা মনোযোগ সহকারে শুনুন, কারণ এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই ভ্যালুয়েবল হতে চলেছে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করেছি স্পাইন নিয়ে, নিউরো নিয়ে, ডিহাইড্রেশন নিয়ে, পশ্চার নিয়ে। আমরা কি সঠিক পশ্চার মেনটেন করি? সঠিক পশ্চার মেনটেন না করার জন্য আমাদের শরীরে কি কি সমস্যা দেখা দেয়, এবং আমরা কিভাবে সঠিক পশ্চার মেনটেন করব, আর আমাদের সঠিক পশ্চার মেনটেন না করার জন্য শরীরে যেসব সমস্যা দেখা দেয় সেই সমস্যাগুলো থেকে কি করে বেরিয়ে আসব। শরীর যদি ডিহাইড্রেট হয়ে যায়, আমরা জানি যে আমাদের চামড়া রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, আমাদের শরীর ভেতর থেকে খারাপ লাগে, কিন্তু আর কি কি হয়, এই নিয়ে আমরা অনেক ডিপলি আলোচনা করেছি এই ভিডিওতে। আজকে আমার সঙ্গে ছিলেন নিউরোফিজিওথেরাপিস্ট এবং হেলথ অ্যান্ড ওয়েলনেস এক্সপার্ট ডক্টর ওয়েন্দিলা চৌধুরী ম্যাম। ওনার থেকে আজকে আমরা বিভিন্ন রকম ভ্যালুয়েবল বিষয় কিন্তু জানতে পেরেছি। আপনারাও শুনুন, আশা করি আপনাদের কাছেও এই ভিডিওটা অনেকটাই ভ্যালুয়েবল হতে চলেছে। তাই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে এই ভিডিওগুলো, এবং আপনারা ইন ফিউচার কি কি সাবজেক্ট নিয়ে ভিডিও চান সেটাও কিন্তু কমেন্ট করে জানান। আমরা চেষ্টা করব ইন ফিউচার এই চ্যানেলে আরো ভালো ভালো ভিডিও এবং আরো ভালো ভালো গেস্টকে নিয়ে আসার, যাতে আপনাদের কিছু ভ্যালু দিতে পারি, কিছু মূল্যবান ভিডিও আপনাদের দিতে পারি। তাহলে চলুন, আর কথা বাড়াবো না, এবার ভিডিওটা শুরু করা যাক। ম্যাম কেমন আছেন? ভালো আছি। আমি সোজাসুজি প্রথম যে প্রশ্নটা আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে আমরা জানি যে এখন আমাদের পশ্চার নিয়ে একটা সমস্যা। মানে এই যে আমরা বিভিন্ন রকম যে কাজকর্ম করি, বিশেষ করে যারা কম্পিউটারে কাজ করে, বা ধরুন মোবাইলটা দেখার সময়ও, বা বিশেষ করে কম্পিউটারে কাজ করার সময় আমরা তো ভুলভাবে বসে আছি, বা হয়তো আমরা ডেইলি লাইফেও যে জিনিসগুলো করছি, হয়তো শুয়ে আছি বা যে কোনো কাজ করছি, সেখান থেকেও আমাদের পশ্চারে কিন্তু অনেক সমস্যা দেখা দেয়। সেগুলো কিভাবে এফেক্ট পড়ে কিভাবে আমাদের শরীরে? তো আমরা অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে যে পশ্চার, আমরা সবাই না নর্মাল লাইফে পুয়ার পশ্চারটাই আমরা ডেভেলপ করছি। ঘুম থেকে ওঠার পর থেকে যখনই আমরা বসছি, কোথাও ট্রাভেল করছি, কোথাও কাজ করছি, তারপরে আমরা মহিলারা ধরো রান্না করছি, যেখানে রান্না করছি, সব কিছুই না আমরা পশ্চার মেনটেন করি না, সবাই আর্গোনমিক্সটা মেনটেন করতে পারি না। তো আজ থেকে অনেক বছর আগে আর্গোনমিক্স সম্পর্কে আইটি সেক্টর বলুন, ব্যাংকের সেক্টরে বলুন, এগুলোতে অ্যাওয়ারনেস হয়েছে। বাট ডেইলি লিভিং এ আমরা কিন্তু পশ্চারটাকে মেনটেন করছি না, তার জন্য আমাদের নিউরো প্রবলেম হচ্ছে, তার জন্য আমাদের পেইন, অর্থোপেডিক প্রবলেম হচ্ছে, অনেক সফট টিস্যু গুলো টিয়ার হয়ে যাচ্ছে, যেগুলো আমরা না নর্মাল লাইফে আমরা বুঝতে পারি না যে এই ছোট্ট একটা রিজনের জন্য একটা বড় আকারের যে একটা রোগ ধরে নিতে পারে, এটা আমরা বুঝতে পারি না। তো পশ্চারটা মেনটেন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে মানে আমাদের যে এখন সাধারণ ডেইলি লাইফেও তো অনেক সময় আমরা দেখি যে পশ্চার মেনটেন করা হয় না, শুধুমাত্র যে অফিস তা নয়। তো আমাদের শরীরে যে ছোট থেকে ছোট যে সমস্যা, সেগুলো কিরকম ভাবে হয়? যেমন দেখুন, একটা মহিলা ধরে রান্না করছে রান্নাঘরে, তো আমাদের এখন যে ইন্টেরিয়র গুলো হচ্ছে, সেই ইন্টেরিয়রের হাইট
হাইটটা খুব দেখতে হয়। আমরা কি করছি নর্মালি, যদি সাইডে ইন্টেরিয়ার কাজ হচ্ছে, এখানে ধরেন হাজবেন্ড যাচ্ছে বা পুরুষরা যাচ্ছে, সেখানে ধরেন মহিলারা যাচ্ছেও কিন্তু গিয়েও জানছে না যে স্ল্যাবটার হাইট কতটা হতে হবে। স্ল্যাবের হাইট, তার উপরে থাকছে আপনার গ্যাস স্টোভ, তার উপরে আপনি কড়াই রেখে রান্না করছেন। তো ওই লেভেলটা যদি আপনার চেস্ট লেভেলের থেকে উপরে চলে যায়, তখনই আপনার হাত এমন ভাবে যাবে যে ওটা একটা টাইমে গিয়ে আপনার ফ্রোজেন শোল্ডার করে নেয়। আজকাল ঘরে ঘরে শুনবেন ফ্রোজেন শোল্ডার হচ্ছে। এটার মেইন রিজন কিন্তু একটা তো আছে, যেটা মেডিকেলি রিজন, কোনো ভিটামিনস এর সমস্যা হতে পারে, ক্যালসিয়ামের হতে পারে। তাছাড়া যেটা বিরাট আকারে যেটা হচ্ছে সেটা হলো পশ্চার। এই যে এইভাবে ধরে আপনি হাত নাড়িয়ে নাড়িয়ে রান্না করছেন দীর্ঘদিন, টেনিস এলবো, ফ্রোজেন শোল্ডার, রিস্ট পেন, এগুলো হয়। তারপর রেডিয়েটিং হয়, এই পেনগুলো না রেডিয়েট করে। অনেকে বোঝে না যে রেডিয়েটিং পেনটা কিন্তু নিউরো রিলেটেড। যখনই আপনার কোনো কিছু রেডিয়েট করবে, যে এখানে ব্যথা হচ্ছে কিন্তু ব্যথাটা আস্তে 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 নিচের দিকে ঝিনঝিন করছে বা নামনেস হচ্ছে, সেটা নার্ভের জন্য হচ্ছে, নার্ভ কম্প্রেসড হচ্ছে বলেই ওটা হচ্ছে। কারণ আমরা যখন এখানে যে আমাদের শোল্ডার জয়েন্টে, এখানে আশেপাশে কিন্তু আমাদের নার্ভস আছে। জয়েন্টটা যদি রেস্ট্রিক্ট হয়, নার্ভটা যদি কম্প্রেসড হয়, তখনও কিন্তু ব্যথাটা রেডিয়েট করে। তো একটা ছোট্ট জিনিস, ইনসিডেন্ট, ওটা কিন্তু আমাদের একটা বড় আকারের রোগে পরিণত করছে। আর ফ্রোজেন শোল্ডার কিন্তু 5 দিন 4 দিনে কমে না, ইট উইল টেক টাইম। মেডিসিন খেয়ে, ইনজেকশন দিয়ে, ওগুলোর চিকিৎসা না। চিকিৎসা যে ফিজিওথেরাপি করতে গেলে আপনাকে ধৈর্য ধরতে হয় 10 to 15 days। আদারওয়াইজ কিন্তু এই প্রবলেমটা যাওয়ার নেই, মানে চট করে যাবে না যে আজকে হয়েছে জ্বর সর্দি কাশির মতো, না যে কালকে কমে যাবে। তো এই যে জিনিসটা, এটা একটা ছোট্ট রিজনের জন্য হচ্ছে, যেটা আমরা ডেইলি লাইফে না আমরা বুঝতে পারি না, আমরা ইগনোর করে দিচ্ছি। আমরা রান্না করে যাচ্ছি, ব্যস্ততার মধ্যে অফিস যেতে হবে, বাচ্চার স্কুল আছে, না আমরা নিজেদের কিন্তু পশ্চারটাকে তখন মেনটেন করছি না। তাছাড়া হয়, আরো হয় ডেইলি লিভিং এ, যেমন স্নানের সময় অনেকে দেখবেন বালতি মগ ইউজ করছি। তো আমরা দীর্ঘদিন এই নিচু থেকে বালতি মগ ইউজ করছি। আবার কেউ আছে শাওয়ারে করছে। তো আমি প্রেফার করব শাওয়ারে স্নান করাটা বেটার। এই বালতি আর মগ দিয়ে যদি স্নান করতে গিয়ে না, কোমরে অনেক সময় অনেক ধরনের ইনজুরি হয়ে যায়। আর এটা হচ্ছে মহিলাদের জন্য বলছি, যারা বাড়িতে থাকছে। এরকম যারা ওয়ার্কিং হচ্ছে, ওরা বাসে ট্রামে চড়ছে, তখন ধরেন বাসে ভিড়, বাসে ধরেন ধরে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে বাসটা ব্রেক করলো, যখন ব্রেক করছে সামনে ঝুঁকছে বা পেছনে ঝুঁকছে, ব্যালেন্সটা কিন্তু ওর থাকছে না, তখন এটা স্লিপ ডিস্ক বা আপনার বালজিং, এইসবে ইনজুরিতে পরিণত হয়। কিন্তু আপনি যদি প্রপার পশ্চারটা মেনটেন করেন, যে আমাদের বাসে কিভাবে দাঁড়াবো, আমরা যদি বডিটার একটা পা আগিয়ে দাঁড়াই, ধরেন লেফট সাইডের পাটা আমরা আগিয়ে রাখলাম বা রাইট সাইডের পা আগিয়ে রাখলাম, তখন কিন্তু আমরা বডিটা, যে বডির ওয়েটটা কিন্তু শিফট হয়ে যাচ্ছে। যখনই ব্রেক দিচ্ছে, আপনি টোটালি গিয়ে ঝুঁকে পড়ছেন না, আপনার স্পাইনটা আগে দিয়ে ঝুঁকছে না, আপনার এই যে পা দিয়ে রাখছেন, তাতে বডিটা কিছুটা হলেও কিন্তু সেফ, আপনার একটা মানে ওই জায়গাটা একটু সেফ ফিল হয়। তো তাতে ইনজুরি, একটা মানে মারাত্মক লেভেলের ইনজুরি হওয়া থেকে আপনি রক্ষা পেতে পারেন। তারপরে যেমন বাচ্চাদের, আজকাল বাচ্চাদের স্কুলে নিয়ে যাচ্ছে, স্কুলে কি হচ্ছে, ভারী ভারী ব্যাগ ক্যারি করছে। ভারী ভারী ব্যাগ ক্যারি করাতে ওদের এই বয়স থেকে না লাম্বার স্পন্ডোলাইসিস, সার্ভাইকাল স্পন্ডোলাইসিস, পশ্চারের ডিফর্মিটি, এদের ম্যাক্সিমাম বাচ্চাদের দেখবেন আজকাল এইভাবে থাকছে, কুজো হয়ে যাচ্ছে। তো এই কুজোর সাথে পড়াশোনা রিলেটেড, লার্নিং রিলেটেড একটা বিরাট সায়েন্স আছে, যেটা অনেকেই জানে না। কারণ আপনি যেমন এখন বসে আছেন, আমার সাথে কথা বলছেন, আপনার পশ্চারটা এইভাবে, আপনি কিন্তু আমার কথাটা মাইনারলি ব্রেইনে ঢুকবে। কিন্তু আপনি যদি এইভাবে বসে শোনেন আমার কথা, একটু পরে না আপনি হাই তুলবেন বা আপনি ক্লান্ত হয়ে যাবেন। এটা রিজনটা কি? রিজনটা হলো আমাদের যে লাংসের যে এজটা, এটা আমাদের এখানে থাকে, রিপ কেজের এখানে। তো আমি যখন কুজো হয়ে বসছি, তখন আমার লাংসটা কম্প্রেসড হচ্ছে। আর লাংস যদি কম্প্রেসড হয়, অক্সিজেনটা আপনার শরীরে পুরোপুরি যাবে না। আর অক্সিজেন যখন পুরোপুরি ইনটেক আপনি না করতে পারছেন না, তাতে আপনি টায়ার্ড ফিল হবেন, আপনার মাসেলগুলো টায়ার্ড হয়ে যাবে, আপনার ব্রেইনও টায়ার্ড হয়ে যাবে। তাতে আপনি কিন্তু পড়াশোনায় যে বেশিক্ষণ ধরে বসে একটা জিনিসে শিখবেন বা ম্যাথস করবেন, ওই ইন্টারেস্টটা থাকবে না, একটু পরেই আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন। প্লাস এই ঝুঁকে থাকায় পিঠে ব্যথা, আজকাল ছোট ছোট বাচ্চাদের পিঠে ব্যথা হয়। আমার এখানে আসে প্রচুর বাচ্চা যাদের পশ্চারাল ডিফর্মিটি, মানে কোনো আদার্স কিছু নেই, ওদের পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, মানে যেটা আমরা আগে জানতাম যে আফটার 25 হচ্ছে, কলেজে পড়াশোনা করার পরে, এখন ছোট ছোট বাচ্চাদের হয়ে যাচ্ছে, যেটা এই ভারী ভারী ব্যাগ ক্যারি করার জন্য। তো এটা একটা বিরাট প্রবলেম। তো ছোটবেলা থেকে বাচ্চাদের মানে পশ্চারটাকে কিভাবে মেনটেন রাখবে তার ট্রেনিং দেওয়া দরকার। সেকেন্ডলি, আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, অনেক বাচ্চারা ডাব্লিউ পজিশনে বসে। ডাব্লিউ পজিশন মানে পাটাকে, হাঁটুটাকে এরকম মুড়ে বসে মোবাইল দেখছে, টিভি দেখছে। তো এই পজিশনে বসলে কি হচ্ছে, আমাদের যে কোর মাসেল, যে আপনার যে বডিটাকে ধরে রাখছে, সেটা কোর মাসেল। এই কোর মাসেলটা যদি আমার উইক থাকে, আমার স্পাইনটা এভাবে কম্প্রেসড হয়ে যাবে, ফ্লেক্সড হয়ে যাবে এইভাবে। তাতে কি হচ্ছে, বাচ্চাটার যে একে তো পশ্চারাল ডিফর্মিটি হচ্ছে, সেকেন্ডলি বাচ্চাটার মধ্যে ল্যাক অফ কনফিডেন্স। কারণ সে যখন পুজো হয়ে থাকবে, তার পশ্চার ঠিক নেই, কনফিডেন্স কখন হয়,
আমরা যখন কোথাও ইন্টারভিউতে যাই দেখবেন আমরা এইভাবে বসি, কখনো ইন্টারভিউতে এইভাবে বসি না। না। তাহলে এইভাবে বসলে মনে হবে যেমন আপনার কনফিডেন্স নেই। তো এই যে পশ্চারের জন্য আমরা কতটুক ইম্প্যাক্ট করে ডেইলি লাইফে তা ভাবার নেই, পশ্চারটাই মেইন। তো একদম মানে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্কদের পর্যন্ত পশ্চারটা খুব ইম্পর্টেন্ট। আর আলাদা আলাদা সেক্টরে আলাদা আলাদা পশ্চার মেনটেন করতে হয়, মানে সেটার জন্য আলাদা আলাদা ভাবে ট্রেন হতে হবে। এখন একজন আইটিতে কাজ করছে সারাক্ষণ ল্যাপটপের সামনে, তার পশ্চার কিভাবে হবে তার জন্য আলাদা। একজন রান্না করছে তার জন্য কি পশ্চার হবে আলাদা। একজন ধরেন বাচ্চা, সে পড়াশোনা করছে, তাকে কিভাবে পড়তে হবে সেটার জন্য আলাদা। শুয়ে বসে পড়লে কিন্তু পড়াটা দীর্ঘক্ষণ ব্রেনেও থাকে না, মনোযোগ মানে কনসেন্ট্রেশন থাকে না, অ্যাটেনশন থাকে না। প্লাস বসে পড়লে কিভাবে বসবে একটা বাচ্চা, কি বাচ্চার যে টেবিলটা, অনেক সময় দেখি মারা টেবিলটা আইদার নিচে করছে প্যারেন্টসরা, আদারওয়াইজ এতটাই উপরে করে দিচ্ছে বাচ্চা এইভাবে লিখছে বা বাচ্চা এইভাবে নিচ্ছে ঝুঁকে। দুটোতেই কিন্তু হ্যান্ডরাইটিংও এফেক্ট করছে, নিজেদের হেলথ ইস্যুও হচ্ছে, পশ্চারও হচ্ছে, প্লাস কি ওদের যে একাডেমিক স্কিল ওটা পুয়ার হয়ে যাচ্ছে। তো তার জন্য এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে জানা খুবই দরকার। অ্যাজ এ ফিজিও, অনেকে, আমি যেরকম ফিজিওথেরাপিস্ট, অ্যাজ এ ফিজিও না আমাদেরকে পশ্চার মেনটেন করতে হয়। আমরা যদি প্রপার পশ্চার মেনটেন না করে একটা পেশেন্টকে টানতে যাই না, আমরা ইনজিওর হয়ে যাবো। তাই ওটাতেও কিন্তু আমরা একটা স্কিল শিখেছি, মানে রীতিমতো কোয়ালিফাইড হয়ে আমরা স্কিলগুলো শিখতে হয়, কিভাবে পেশেন্টকে ধরলে কোন জায়গাটা লক করে পেশেন্টকে ওঠাতে, নাহলে পেশেন্টকে নিয়ে তো আমরাই পড়ে যাবো। আমি অনেক পেশেন্ট ট্রিট করি যারা এবাভ 95 কেজিস, 100 কেজিসও আমরা দেখেছি, ওবেস মানে ওভার ইয়ে। ওদেরকে যখন হ্যান্ডেল করতে হয় না, আমাদেরকে সেই টেকনিকগুলো আমাদেরকে শেখানো হয়েছে, সেই টেকনিকগুলো ফলো করে আমরা করি। তো পশ্চারের সাথে মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, প্লাস আপনার একাডেমিকের যে লার্নিং যে স্কিল কিভাবে বাড়বে সেটাও কিন্তু পশ্চারের জন্যই ডিপেন্ড করে এভরিথিং। তো পশ্চারটা একটা ইম্পর্টেন্ট রোল। আচ্ছা, যারা ধরুন এরকম ভাবে মোবাইল দেখছে, হুম। বা অনেকে আছে না এরকম সোজা হয়ে এরকম ভাবে মোবাইল দেখছে, মোবাইল দেখাটা নিয়ে আমরা এখন খুব বেশি বলি, কিন্তু অনেকে আছে হয়তো টেবিলটা রাখা অনেক নিচে এরকম ভাবে পড়াশোনা করছে বা লিখছে কিছু, সেই ক্ষেত্রে তো এইখানেও তো সমস্যা হতে পারে এই ঘাড়ের দিকে। একদম একদম। এখানে আমার এখানে যত কেসেস আসে ম্যাক্সিমাম হয় আমার ঘাড়ে খুব ব্যথা, আমার মাথা ঘুরিয়ে যায়, আমার স্পন্ডালাইসিস এই সেই বলে। কিন্তু মেইন জিনিসটা হচ্ছে আপনার দীর্ঘদিন ধরে যে এই পশ্চারটা মেনটেন হচ্ছে, তাতে আমাদের এখানে মাসেলগুলো না টাইট হয়ে যায়। যদি আপনার মাসেলগুলো টাইট হয়ে যায়, এখানে সার্কুলেশন খারাপ, ব্লাড সার্কুলেশনটা ভালো হচ্ছে না, তাতে এই প্রবলেমসগুলো হয়। তো এর জন্য মানে যখনই আমরা বসবো বা যে কোনো কাজ করব, চেষ্টা করব সব আমাদের চেস্ট লেভেলে হওয়া। যদি আমার চেস্ট লেভেলে থাকে তাহলে কিন্তু আমি ঝুঁকছি না বা বেশি ওভার এক্সটেন্ডও হচ্ছি না। চেস্ট লেভেল মানে আমি সোজা হয়ে থাকছি। যদি নিচু হয় তুমি তো একটু পরে নিচু হতেই হবে বাধ্য। তো এভরিথিং চেস্ট লেভেল থাকা খুবই দরকার। মানে টেবিল হোক, ডাইনিং টেবিল হোক। আর টিভি দেখা, আরেকটা হলো টিভি দেখার সময় আমরা কি করি না, বাড়িতে যে ফার্নিচার গুলো কিনি বা ফার্নিচার আমরা ইউজ করি, এটা আমরা লং টার্ম ইউজ করি। তো লিভিং রুমের যে ফার্নিচার গুলো, যে সোফা গুলো হয়, আমরা এখন মডার্ন সোফা গুলো নিচ্ছি যেটা সফট, বসতে আরাম। অ্যান্ড ওখান থেকেই না আমাদের শুরু হচ্ছে ডিজিজ গুলো। এই যে সোফায় বসে আমরা কেউ কিন্তু এইভাবে বসে টিভি দেখি না, আমরা কিন্তু এইভাবে বসে এইভাবে হেলে যাচ্ছি, হেলে গিয়ে আমরা টিভি দেখছি। তো আমার বডিটা যদি এভাবে হেলে থাকে, তাহলে কিন্তু আমার যেখানে কক্সিস না একদম টেইল বোনটা, ওই বোনটার উপর কিন্তু আমার পুরো বডির ওয়েটটা পড়ছে এইভাবে। তো প্রলং যখন আমি এইভাবে করে দেখছি, এক তো আমার নেকটা দেখো মানে স্ট্রেট না, নেকটাও এরকম হয়েছে। প্লাস এই যে কুনুইগুলো নিয়ে আমি এইভাবে বসেছি এলবো নিয়ে, প্লাস পশ্চারটা একদম স্লাউচ পশ্চার। এতে এক হয় পিরিফর্মিস, এখানে একটা মাসেল থাকে, এটা টাইট হয়ে যায়। টাইট হওয়ার ফলে সায়াটিক নার্ভের প্রবলেম হয় খুব বেশি করে, সায়াটিক নার্ভের প্রবলেম। সেকেন্ডলি সার্ভাইকেল স্পন্ডালাইসিস তো হয়ই, সাথে টেনিস এলবো হয়ে যায়, টেনিস এলবো, গরফার্স এলবো। এগুলো অনেক ধরনের ডিজিজ গুলো বেড়ে যাচ্ছে আজকাল। আগে কিন্তু এগুলো এত শোনা যেত না, দেখা যেত না, আজকাল খুব বেড়ে যাচ্ছে। কারণ সবাই আমরা এইভাবে বসছি পশ্চারের জন্য। তো পশ্চার যদি আমরা মেনটেন করতে পারি, আমরা কিন্তু নিজেদেরকে অনেকটা হেলদি রাখতে পারি, অনেকটা হেলদি। প্লাস আরেকটা কথা বলছি, যেটা যারা জিম করে, যারা হেভি ওয়েট লিফট করে, ওদেরকে একটা বেল্ট পরিয়ে দিয়ে ট্রেন করা হয় কিভাবে করবে, কিভাবে ওয়েট করবে। বাট যেটা জিমে হয়, সব জিমের কথা আমি বলছি না, বাট যারা অলরেডি ট্রেন্ড জিম, বড় বড় জিমগুলোতে ওরা মেনটেন করে, অনেকটাই মেনটেন করে। বাট যেগুলো জিমগুলোতে সবকিছু মেনটেন হয় না, এটাতে ইনজুরি খুব বেশি হয়। কারণ আপনার বডিটার যদি প্রপার মাসেল ট্রেনিং আগে না হয়, প্রপার যে আপনি ওঠাচ্ছেন, এই যে ওঠাবেন, তাতে কিন্তু আপনার অনেকগুলো মাসেল ওয়ার্ক করবে।
তো আপনার মাসেলের যে স্ট্রেংথ পাওয়ার, এটা যদি আগে আপনি তৈরি না করে হঠাৎ করে ওয়েট উঠাতে যান, তাতে কিন্তু আপনাদের কোমরে স্লিপ ডিস্ক হওয়ার, বালজিং হওয়ার চান্সেস থাকে। যেখানে আমার পেশেন্ট প্রচুর ভর্তি, মানে পেশেন্ট, জিমের পেশেন্ট আসছে এখন। অনেকে বলবে ও তো জিম করে, ও তো এক্সারসাইজ করে, আমি তো ইয়োগা করি, কিন্তু আমার কেন এরকম? কিন্তু আপনি পশ্চার, পজিশন, পশ্চার এগুলো মেনটেন করেন। তার জন্য ফিজিওথেরাপি, ইয়োগা, ফিটনেস সব ডিফারেন্ট। আমরা কি করছি অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট, অ্যাজ এ নিউরো ফিজিওথেরাপিস্ট, আমরা কি করি, এই যে ডিজিজ, এই প্রবলেমস গুলো, এটাকে কিওর করি, ওটাকে আমরা প্রিভেন্ট করি। যে আপনি যদি পশ্চারটা ঠিক রাখেন, তারপরে আপনার কোন মাসেলের উপর কাজ করতে হবে। আজকে আপনি যখন ওয়েটটা ওঠাচ্ছেন, আপনার পায়ে নি স্টেবল হতে হবে। আর নি স্টেবল কোথায় হয়? কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিংসটা স্ট্রং হতে হয়। তো আপনার যদি এটা স্ট্রং না থাকে, আপনি পট করে ওঠাতে গেলে কিন্তু একটা কোমরে টান খাবেন। এই যে টানটা হচ্ছে, তারপরে কিন্তু অনেকেরই সায়াটিকা প্রবলেম দেখা যায়। তো এই জায়গাগুলোতে আমাদের পশ্চার মেনটেনেন্স খুবই দরকার। যারা অনেকক্ষণ বাইক চালায় হুম। তাদেরও তো ওই কোমরের সমস্যাগুলো একদম। আসে। বাইকও ডিফার করে, যেমন বিভিন্ন বাইক দেখবেন আজকাল অনেক ফ্যাশনেবল বাইক হয়, যেগুলো একদম সামনে এইভাবে করে বাইক চালাচ্ছে। তো আপনি নিজেই ভাবুন না, এইভাবে করে দীর্ঘদিন চালাচ্ছে, কাইফোসিস হয়ে যাবে, ওই পার্সেন্টার স্কোলিওসিস হয়ে যাবে। স্কাইফোসিস কাইফোসিস মানে আমাদের যে স্পাইন, এই যে স্পাইন আছে আমাদের, ঠিক আছে, সে যখন এইভাবে করে চালাচ্ছে, তার এই জায়গাটা এইভাবে হয়ে যায়, আচ্ছা, এইভাবে সি শেপ, কাইফোসিস। এইভাবে যখনই এইভাবে স্টিফ হয়ে যাবে, তখন তো তার কি হচ্ছে, এক তো হচ্ছে একটা টাইমের পরে গিয়ে ওর ব্রিদিং ইস্যু হবে, একটা টাইমের পরে পেইন তো থাকবেই, যেহেতু স্টিফ পেইন, মুভমেন্টটা রেস্ট্রিক্ট হয়ে যাবে, রেঞ্জ অফ মোশন রেস্ট্রিক্ট হয়ে যাবে। আর আজকাল খুব কম বয়সের যারা আছে না, বাইক চালাচ্ছে অনেকক্ষণ ধরে, ওদের প্রবলেমটা কি হয়, বেশিক্ষণ চালাতে পারে না। মানে একটা টাইমে 10 কিলোমিটার, 15 কিলোমিটার, 25 কিলোমিটার চালিয়েছি বাইক, ম্যাডাম এখন আমি একটু চালালে আমি পারি না। কেন পারছি না? কারণ এইভাবে পজিশন করতে করতে না কোর মাসেলটা উইক হয়ে গেছে। কোর উইক হওয়ায় না ওর স্পাইনটাকে ধরে রাখতে পারছে না বেশিক্ষণ, তখন ব্যান্ড হয়ে যাচ্ছে। এই পজিশনে আসলেই ওর কোমরে প্রেসার পড়ছে। অল্প বয়সী যে ছেলেরা আজকাল, অনেকে আছে সেলসে ডিপার্টমেন্টে, অনেকে আছে ওদেরকে সাইটে যেতে হয়, হতেই পারে। তো ডিস্টেন্সে ওরা কি করছে, বাইক ইউজ করে, যারা মার্কেটিং এর আছে। এদের ক্ষেত্রে আমি বলবো, যদি কোমরে ব্যথা নাও হয়ে থাকে, স্টিল যখন ট্রাভেল করছে না, তখন ওদেরকে প্রিভেন্ট করতে হয়। কি প্রিভেন্ট? একটু বেল্ট ইউজ করতে পারে, দীর্ঘ লং টাইম বাইক চালানোর জন্য একটা বেল্ট ইউজ করতে পারে। কারণ আলটিমেটলি ওই পজিশনে দীর্ঘক্ষণ বাইক চালালে ওনার মানে কোমরে ব্যথা হবে, লো ব্যাক পেইন হবে। পেইন হওয়া অব্দি আমরা যাতে ওয়েট না করি। আমরা নর্মালি কি করি, যতক্ষণ পেইন হচ্ছে না, যতক্ষণ আমাদের বডি কমফোর্ট জোনের বাইরে যাচ্ছে না না, ততক্ষণ আমরা ডক্টরের কাছেও যাই না, ফিজিওর কাছেও আসি না। আমরা ভাবি হ্যাঁ আমি ঠিক আছি, চলে যাচ্ছি। আমাদের এই প্রিকশন গুলো মেনটেন করতে হবে। কারণ তোমাকে চাকরি করতে গেলে ওই জায়গাটা তো ছাড়তে পারবে না। কারো কারো প্রফেশন এরকম থাকে, বাইকে যেতেই হতে পারে। তো তার জন্য কি বাইক চালাবে না? বাইক নিশ্চয়ই চালাবে, একদমই। যারা ডেলিভারি আছে ওদের ক্ষেত্রেও এত ভারী ভারী যে বোঝা ব্যাগে করে নিয়ে যাচ্ছে, ওটার ক্ষেত্রেও না অনেক কিছু মেনটেন করতে হয়। বাট আমি অনেক ডেলিভারি বয়দের দেখেছি, ওদের যে স্ট্রাকচারটা যেটা বানিয়েছে, যেটা ব্যাগ ওদের বানাচ্ছে, ওটা ভারী হলেও জানেন তো, ওদের ব্যাগটা থাকে পুরো সার্ভাইকেল রিজন থেকে একদম লাম্বার অব্দি, বড় বড়, এত বড় বড়। তো এত বড় থাকছে, পুরো বডিটাকে হোল্ড করছে। ওদের ক্ষেত্রে আবার অন্য সমস্যা, ওদের ক্ষেত্রে যা হয় তা হয় সায়াটিকা। লোয়ার লিম্পে যত প্রবলেম হয়, মানে এক্স্যাক্টলি ওই কোমরে ব্যথা থেকে বেশি হয় ওদের ঘাড়ে ব্যথা, না হলে এই শোল্ডার, ফ্রোজেন শোল্ডারে পেইন হয়, আর না হলে ওই পায়ে ব্যথা হয়, ক্র্যাম্পিং এইসব হয়। কারণ ওদের ক্ষেত্রে স্পাইনটা একটু একটু ইয়ে হয়, কারণ স্পাইনটা তো পুরো সোজা থাকে ওই ব্যাকটার জন্য। কিন্তু যে জায়গাগুলো হয়, এগুলো হলো এই শোল্ডারটা এইভাবে হয়ে যায়। তারপরে পা গুলোর থেকে না আপার বডির ওয়েট বেশি হয়ে যায়, নি পেইন হয়ে যাচ্ছে, অ্যাঙ্কেল পেইন হয় ওদের। ওরা আমাকে প্রশ্ন করে অনেকে এসে যে আমি তো এত ভারী ভারী ব্যাগ টানি, আমার তো কোমরে ব্যথা হওয়ার কথা ছিল ম্যাম, আমার এত হাঁটুর সমস্যা কেন? ডেলিভারি বয়, হাঁটুর সমস্যা হবে কারণ ওর তো বডি থেকে, মানে পা থেকে ওর আপার বডির ওয়েট বেড়ে যায়, তখন এতটা ভারী জিনিস ক্যারি করছে, তাই ওর লোয়ার যে বডি, ওটা এফেক্ট হয়ে যায়। তো ওগুলো আপনাকে বুঝতে হবে কিভাবে আপনাকে। তাই ওইসব মানে লোকদের জন্য লোয়ার লিম্পের এক্সারসাইজ, স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করা খুবই দরকার, যাতে ওর লোয়ার লিম্পটা ওর ওই ওয়েটটাকে ক্যারি করার মতো ক্ষমতা রাখে। তাহলে যারা ধরুন জিমে যাচ্ছে না, তাহলে জিমে আমরা যখন আপার পোর্শনের ব্যায়াম করি, হাতের ব্যায়াম, চেস্টের ব্যায়াম,
সাথে সাথে কি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে পায়ের ব্যায়ামটাও এখন করতে হবে? জিম গুলো কিন্তু মেনটেন করে। জিমরা কিন্তু মানে জিমে যারা ওয়েট লিফটিং বা ওটা করে, ওরা কিন্তু একদিন ধরেন আপার বডি বাইসেপস এর উপর ট্রেন করছে, একদিন লেগের ওপর করছে, ওটা মেনটেন করে। কিন্তু অনেকে আছে যেমন ধরেন যারা আমি বলছি নর্মালি অনেক সার্টিফাইড ছাড়া, অনেকে দেখবেন রাস্তায় গলিতে এলিতে মানে সেন্টার খুলে রাখছে, ইয়োগা সেন্টার বা ধরেন ফিটনেস সেন্টার। হ্যাঁ। যাদের অভিজ্ঞতা নেই, যাদের অভিজ্ঞতা নেই তাদের কথা বলছি, যে আপনি যেখানেই যান না কেন একটু আপনাকে না দেখতে হবে যে ওরা অ্যাটলিস্ট অভিজ্ঞ কিনা। কারণ আমরা অনেক সময় ভুল করি, আমরা অনেক সময় অনেক জায়গায় চলে যাই যেখানে আমরা বুঝতে পারি না ওরা আদেও কোয়ালিফাইড কিনা। কারণ আজকাল না সবকিছুতে অনেক কিছুতে ভেজাল আছে। তো তেমন মেডিকেলে আমাদের যে প্রফেশন, আমরাও লড়াই করছি। আমি মাস্টার্স, কিন্তু আমাদের ফিল্ডে যে আছে, আমাদের ফিল্ডেও যারা ব্যাচেলার ডিগ্রি করেছে না, এরা কিন্তু কোয়ালিফাইড, এরা কিন্তু পুরোপুরি মানে ইন্ডিভিজুয়ালি ডায়াগনোস করে ক্লিনিক খোলার ক্ষমতা আছে এদের। কিন্তু যারা একদম সার্টিফাইড, শুধু জাস্ট সার্টিফিকেশন করেছে 1 মাস 2 মাস 3 মাস, এদের ক্ষেত্রে অনেক ট্রিটমেন্ট আছে অ্যাডভান্স, যেগুলো আমি বলবো মানে একটু যাচাই করে ট্রিটমেন্ট করানো দরকার। কারণ আমরা অনেক ট্রিটমেন্ট করি যেগুলো উইদাউট সার্টিফিকেশন করা একদমই ইলিগেল। তো তার জন্য আমাদের এই অ্যাওয়ারনেসটা হওয়া দরকার। আমরা ভাবি কি অমুক ডক্টরের কাছে যাব না, অমুক ফিজিওর কাছে যাব না, উনি রেটটা ভীষণ হাই, ওনার কোয়ালিটি থাকতে পারে, রেটটা ভীষণ হাই, তো আমার ওই পাশের পাড়াতে 100 টাকা 150 টাকায় আছে, ওখানে করে নি। কিন্তু এটা খুব ভুল করছেন, কারণ কোয়ালিফিকেশন খুব দরকার। আমরা যে প্রত্যেকটা এক্সারসাইজ, এভরি এক্সারসাইজ একটা রিজন আছে কেন করাই। আজকের রিস্টের পেইনে নিশ্চয়ই আমি এলবোর এক্সারসাইজ করাবো না প্রথমেই আমি বলবো না যে এলবোর এক্সারসাইজ করতে শুরু করুন। প্রথমে রেস্টটা খুব দরকার। অনেককে শুনেছি আমার এক্সারসাইজ করে করে ব্যথা কমে যাচ্ছে, কিন্তু ব্যথা আবার হচ্ছে। এক্সারসাইজ বেশি করলেও কিন্তু পেইন হয়। তো ওই প্রোটোকলটা আপনাকে জানতে হবে, যেটা একটা কোয়ালিফাইড ফিজিও, একটা কোয়ালিফাইড যারা মেডিকেল প্রফেশন আছে ওরাই বলতে পারবে। আর আমার মনে হয় যে অনেক সময় আমরা দেখি যারা সিনিয়র ডক্টর হয়ে গেছে, যারা অনেক সিনিয়র, তো আমাদের ফিজিও তো অনেক আগে থেকে চলছে, কিন্তু এখন কিন্তু অ্যাডভান্স টেকনিক শুরু হয়। অ্যাডভান্স মানে আমাদের আর্টিকেল বেরোয়, এইটা মানে আমাদের ব্যান্ড করে দেয়। ধরুন আগে খুব ট্র্যাকশন হতো, এখন ট্র্যাকশনটা দেখবেন এত শোনা যায় না, আগে খুব ট্র্যাকশন ইউজ করতো। তো আমাদের নতুন নতুন ট্রিটমেন্ট শুরু হয়, নতুন নতুন স্টাডিজ হয়। তো আমরা আমাদের ফিল্ডে কিন্তু পড়াশোনা চালিয়ে যাই, দেখে আমরা জানতে পারি, স্বাভাবিক। তো আগে যারা আমরা ডক্টরের কাছে যেটা আমরা বলবো যে স্যার আমাদের ফিজিওতে এই ট্রিটমেন্ট এখন অ্যাভেলেবেল, তাহলে ডাক্তাররা জানবে, অর্থোপেডিক ডাক্তাররা। অনেকে আছে ওদের কাছে অ্যাওয়ারনেস নেই, তাই ওরা কি করে প্রেসক্রিপশনে লিখে দেয় যে 10 ডেজ আল্ট্রাসাউন্ড, 20 দিন আইএফটি টেন্স, আপনার ফিজিওকে বলবেন করিয়ে দিতে। এই জায়গায় না আমরা ভীষণভাবে নিজেদেরকে মানে আমরা ভীষণভাবে ফাইট করি। ওই জায়গাটা না আমাদের পেশেন্টকে বোঝানো খুব টাফ হয়ে যায়। কারণ একটা ডাক্তার যখন প্রেসক্রাইব করে যে 10 দিন আল্ট্রাসাউন্ড 20 দিন আইএফটি, ওরা ভাবে আমার এই সময়ের মধ্যে পেন কমতে হবে। বাট আল্ট্রাসাউন্ড, আইএফটি আর টেন্সের কি কাজ, ওরা কি কাজ করছে, ওটা নিয়ে এডুকেট ওদেরকে করানোটা আমাদের দায়িত্ব থাকে তখন। কিন্তু আমি চাই যে মানে প্রত্যেক ডাক্তাররা জানুক যে শুধুমাত্র আল্ট্রাসাউন্ড, আইএফটি আর টেন্স নয়, একটা ফিজিওর ম্যানুয়াল থেরাপি খুব ইম্পর্টেন্ট। একটা পশ্চার নিয়ে এডুকেট করা পেশেন্টকে, পেশেন্টের যা প্রবলেম হচ্ছে তার রুট কজ, কিসের জন্য আপনার হয়েছে, ওটা যদি আপনি একটা পেশেন্টকে বলে দেন না যে হ্যাঁ আপনার আজকে এই প্রবলেমটার রিজন হচ্ছে এটা, পেশেন্ট কিন্তু অনেকটা অ্যাংজাইটি ফ্রি হয়ে যায়। কারণ আমার কাছে বহু পেশেন্ট আসে, একটা কথাই বলে, ম্যাডাম আমাদেরকে তো এতদিন কেউ বলেনি আমার রিজনটা এটা, যদি এটা বলতো আমি তো ওইটা করতাম না। তো আমাদের কি হচ্ছে আজকাল, পেশেন্ট এডুকেট করানোটা খুব কম হচ্ছে। তো পেশেন্টকে যদি এডুকেট করে দিই যে আপনার এই প্রবলেমটা আপনার এই কারণে, পেশেন্ট কিন্তু ওই কারণটা মেনটেন করার চেষ্টা করবে যে আমার যাতে আমি এমন কিছু করি না যাতে আমার পরবর্তীকালে ওই প্রবলেমটা আবার ফিরে আসুক, তাই। তো পেশেন্টকে যদি ইলাবোরেট করে আমরা রিজনটা বলে দিই যে হ্যাঁ এটা 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 কারণে হচ্ছে, পেশেন্টটা অনেকটা অ্যাংজাইটি ফ্রি থাকে। কারণ পেইনটা না যখনই আপনার 10 দিন 25 দিন হয়ে যাবে, তখন কিন্তু এটা সাইকোসোম্যাটিক পেইনে পরিণত হয়। মানে আপনার তখন না মুডটা ভালো লাগবে না, পেইনটা কি ইরিটেটিং না, তো আপনার মুড সুইং হবে, চিড়চিড়াপন হবে, তখন আরো পেইনটা বেড়ে যাবে। তখন ওই পেশেন্টকে যখন আমরা ট্রিটমেন্ট দেই না, অ্যাজ এ ফিজিও আমরা ভীষণ ট্রাভেল করি, মানে ভীষণ তখন ফেস হয় যে আপনি আগে কেন আসলেন না, আপনি আগে আসতেন সুস্থ হতো। তারপরে যখন ওরা এখানে এসে সুস্থ হয় তখন বলে সত্যি তো আমাদের খুব ভালো লেগেছে, আপনি যে বুঝিয়ে দিয়েছেন। তো ওই যে বুঝানো জিনিসটা যদি আমরা সবাই করি, তাহলে আশা করি পেশেন্ট গুলো ওই সব জায়গায় দৌড়ে 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 ওরা ক্লান্ত হয়ে যায় না। আপনার কাছে আসার আগে এরা কিন্তু অ্যাটলিস্ট 10টা জায়গায় ঘুরে এসছে, তারপরে ক্লান্ত হয়ে আপনার কাছে আসছে। তো তার আগে এই অ্যাওয়ারনেসটা যদি থাকে পেশেন্টও বুঝবে যে হ্যাঁ আমার এই জিনিসটা করাতে ওটা হয়েছে, নেক্সট টাইম থেকে ওটা অ্যাভয়েড করুন। আচ্ছা, আমি যদি পশ্চারের কথায় আসি, এই যে অনেক সময় অনেকে আছে না খুব হাই হিল পরে,
হাই হিলের জন্য তো সমস্যা আছে। একদমই। হাই হিল থেকে লো ব্যাক পেইন হয়, হাই হিল থেকে অ্যাঙ্কেল পেইন হয়, প্লান্টার ভেসাইটিস হয়, কারণ হিল মানে হ্যাঁ এই মানে তো আপনি স্ট্রেচ করে আছেন পাটাকে, হ্যাঁ প্লাস যখন হিল হচ্ছেন আপনার পশ্চারটা এইভাবে, মানে এই যে আমাদের টেল বোনটা আছে না, হুম। আরো এইভাবে অ্যাঙ্গেল করে। এই টেল বোন যদি এতটা অ্যাঙ্গেল করে নেয় তখন এই যে ভার্টিব্রা দুটোর মধ্যে গ্যাপ কমে যাচ্ছে, হুম কম্প্রেসড হয়ে যাচ্ছে, স্পন্ডালাইসিস, যে কোনো নার্ভ কম্প্রেশন ডিজিজ গুলো, সায়াটিকা গুলো, এগুলো আরো বেড়ে যায়। কিন্তু কিছু কিছু প্রফেশনে পড়তে হচ্ছে, যাদের পড়তে হচ্ছে আমি বলবো ওরা যাতে মিনিমাম ওয়ার্কিং আওয়ার্সে পড়ছে, যখন বসছে, যখন বসে কোনো সিস্টেমে কাজ করছে, যেমন হোটেলে যারা কাজ করছে বা যারা ফ্রন্ট ডেস্কে আছে, অনেকে হিল পড়তে হয়, তখন তারা যখন সিস্টেমে কাজ করছে যদি সামনাটা ঢাকা থাকে পারলে একটু হিলটা খুলে বসলো, পারলে অফ টাইমে যখন লাঞ্চ করছে তখন হিল খুলে একটু দাঁড়িয়ে লাঞ্চটা করুক, কারণ অনেক সময় তো বসাই, তো লাঞ্চ টাইমটা আমি দাঁড়িয়েই করি। তারপরে বাড়িতে গিয়ে রীতিমতো ঠান্ডা জল গরম জলের সেক নেওয়া, আইস প্যাক নেওয়া, সকালবেলা ডিউটিতে আসার আগে রীতিমতো অ্যাঙ্কেলের এক্সারসাইজ গুলো করে নেওয়া, তাহলে কি হয় জিনিসটা অনেকটা প্রিভেন্ট থাকে। মানে এগুলো পেন যাতে না হয় সেই হ্যাঁ, জন্যই করা, পেন একদম। হওয়ার পর তো কোনো হওয়ার লাভ পর করে কোনো লাভ নেই, হওয়ার পরে যার হয়ে গেছে তাকে আমরা রেস্ট্রিক্ট করি হিল পড়বে না, তাকে আমরা রেস্ট্রিক্ট করি আপনি সফট স্পোর্টস শু পরুন, তো ওর প্রফেশনে তো ওটা পড়তে পারবে না। তো প্রফেশন ঢোকার আগে যাতে বোঝে যে হ্যাঁ আমার প্রফেশন যখন হিল পড়তে হবে তার মানে আমাকে এই এই বিষয়গুলো নিয়ে আমাকে প্র্যাকটিস করতে হবে, এক্সারসাইজ করতে হবে। আর যারা ধরুন এই যে শোয়ার সময়ও তো অনেক সময় পশ্চার চেঞ্জ হয়ে যায়, একদম সেম থাকে না তো, একদম মানে আমাদের যে শোয়ার থেকেও তো আমাদের নিশ্চয়ই শরীরের একদম হজমেরও তো গন্ডগোল। একদমই একদম। তো এই যে শোয়ার সময় পশ্চারটা বলছেন, দেখুন ঘুম যখন ডিপ হয়ে যায় তখন আমি আপনি কেউই বলতে পারবো না আমরা কি পোস্টার মেনটেন করি। তাই আমার রুলস আমি একটা বলি আমাদের পেশেন্টকে, আমাদের মেডিকেলের রুলসে, যে বিফোর যখন যাচ্ছ তুমি ঘুমাতে তখন থেকে এই 30 মিনিট, দেখো গেলেই তো আমি চট করে ম্যাজিকের মতো ঘুমোই না, আমরা 30 মিনিট দেখবে এপাশ ওপাশ করি, হ্যাঁ তো মেনটেন করবে ওই 30 মিনিটে যাতে তোমার পশ্চারটা মেনটেন থাকে, তোমার পিলোটা যাতে বেশি মোটা না হয়, তুমি যেখানে শুচ্ছ ওই কার্লনটা যাতে বেশি মানে সফট না হয়, স্প্রিং যাতে না হয়, একটু যাতে হার্ড হ্যাঁ হয়। ম্যাম, এইখানে আমি একটা প্রশ্ন করতে চাই। এখন তো সবাই তো এই যে বিছানার ওপর যেটা কি বলে ওগুলোকে, কার্লন, হ্যাঁ কার্লন, ওগুলো তো খুব নরম গদি যেটা গদি, যেটা Mattress। কম্পিটিশন শুরু হুম হয়ে গেছে যে হুম কে কতটা গদি হুম। রাখতে পারবে, তা সেটা কি আপনি ভালো? দেখবেন আপনি যখন কোনো বড় হোটেলে ঘুরতে যাচ্ছেন ওই সফট বিছানাটা এই 1-2 দিনই ভালো লাগে, যদি 2-3 দিন পরে আপনি শুচ্ছেন না আপনার কোমরে ব্যথা হবে, স্টিফনেস আসবে, ওই জিনিসগুলো নর্মাল লাইফের জন্য নয়। নর্মাল এখন বিভিন্ন ব্র্যান্ডের অর্থ ম্যাট্রেস বেরিয়ে গেছে, আপনি অর্থ ম্যাট্রেস ইউজ করতে পারেন, যেমন কার্লনের বলুন, সুপ্রিমের বলুন, ওদের স্লিপ অয়েল বলুন, ওদের না ইয়ে থাকে, অর্থ আলাদা করে অর্থ ম্যাট্রেস গুলো থাকে, ওগুলো কিনতে পারেন। আর আমি তো বলবো যে যতটা পারবেন মেট্রেস ছাড়াই ঘুমান, এটা সবচেয়ে বেস্ট, কিন্তু মেট্রেস ছাড়া তো আজকাল কেউ ঘুমোয় না, হ্যাঁ তাই যতটুকু সম্ভব ওই অর্থ। আগের দিনে দেখবেন ব্যথা বেদনা কম ছিল, আগের দিনে অনেক কিছুই কম ছিল, শরীর সবার সুস্থ থাকতো, এখন যতটা কমফোর্ট এতটাই শরীরে প্রবলেম। ইভেন এই রিভলভিং চেয়ার বলুন, আমরা যে রিভলভিং চেয়ার যখন কিনি, আপনার চেয়ারটা দেখুন কতটা যাচ্ছে পেছনে, হ্যাঁ যাচ্ছে না? হ্যাঁ এটা অ্যাকচুয়ালি আপনার লো ব্যাক পেইন, আপনার পোস্টার সবকিছুর জন্য খারাপ, বাট আমার যে যেটা আমি ইউজ করছি সেটা কিন্তু স্ট্রেট, হ্যাঁ তো এখন আর্গোনমিক ইয়েও পাওয়া যায়, রিভলভিং চেয়ারও কিনতে পাওয়া যায়, তো লোকে যদি আর্গোনমিক ওয়ার্ডটা বুঝে নেয় যে হ্যাঁ আমি তাহলে খুঁজবো আর্গোনমিক চেয়ার, আর্গোনমিক টেবিল, তাহলে ওই অনলাইনে কিনতে পারে, ওই অ্যাওয়ারনেসটা নেই। মানে যে চেয়ার বলুন, যে বিছানা বলুন, যে ফার্নিচার আপনাকে এতটা কমফোর্ট দেবে না, মানে আরাম দেবে না, সেটাই অ্যাকচুয়ালি ভালো। আর আমরা যাই ওই আরামটা খুঁজতে, তো আরামটা খুঁজতে গিয়ে আমাদের সব জয়েন্ট পেইন, মাসেল পেইন, তারপরে এগুলো রেডিয়েট করে নেয়, নার্ভ কমপ্রেসড হয়ে যাচ্ছে, এই সেম। পশ্চার নিয়ে যখন আলোচনা হচ্ছে আমি একটা জিনিস বলতে চাই। সেলুনে আমরা যখন যাই না, অনেক সময় দেখি অনেকে সেলুনে মাসাজ করায়, সেলুনে মাসাজ করানোর সময় ঘাটটা হয়তো এদিকে ফাটিয়ে দিল বা ওদিকে ঘুরিয়ে ফাটিয়ে দিল, এগুলো তো ঠিক কি? দেখুন আপনার নর্মাল একটা কমন সেন্স বলছি, এই যে আঙ্গুল আমরা ফাটাই, কট কট করে ফাটাচ্ছি, হ্যাঁ ফাটানোর এই আওয়াজটা মানে কি? মানে তো বোনস বোনস ফ্রিকশন হচ্ছে, এই যে বোনস বোনস ফ্রিকশন হচ্ছে, মানে ঘষা লাগছে। ঘষা লাগছে, এদের কাট করে আওয়াজ হলো, এই যে ফ্রিকশনের আওয়াজটা হচ্ছে তাতে কিন্তু আপনার বোনস ডেন্সিটিটা নষ্ট হচ্ছে, আস্তে আস্তে আপনার বোনস ফ্রিকশন হতে 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 এটা নষ্ট হবে বোনসটা। সেকেন্ডলি, এই যে হঠাৎ করে এইভাবে এইভাবে করছে, এখানে আমাদের আর্টারি গুলো পাস হয়, আমাদের হার্টের থেকে যে ব্লাড সার্কুলেশন গুলো হচ্ছে, আর্টারিস, নার্ভস, অনেক কিছু আছে,
কোনটা যদি একটু বেকায়দা হয়ে যায় আপনার জানটা পর্যন্ত চলে যেতে পারে, আপনার লাইফ থ্রেটেনিং হয়ে যায়। তাই আমার মতে ওখান থেকেই ম্যাসাজ করুন। আর বা যদি সেলুনে কেউ ম্যাসাজ করে দেয় আপনি আগে থেকে না বলে দিন আমাকে ওটা করবেন না, আমাকে নর্মাল একটা রিল্যাক্সেশন দিন, না আমাকে ওই জিনিসটা করবেন না। আপনারা যদি ওটাতে না বলে দেন না, ওরা করবে না সেটা। আর অনেকে চায় হ্যাঁ আমাকে ওটাই করে দেবে, বাট ওটা অ্যাকচুয়ালি ভালো না, কাটানোটা ভালো না। এখন ট্রেন্ডিং এ চলছে না কাইরোপ্র্যাকটিক, হ্যাঁ, ফাটিয়ে দিচ্ছে, হুম। মাইক লাগিয়ে দিচ্ছে ওই জায়গাটা ফাটাচ্ছে। কাইরোপ্র্যাকটিক কি করছে, বোনসের থেকে নাইট্রোজেনটা রিলিজ করছে। বাট দ্য থিং ইজ কোনো কিছুই বেশি করা ভালো না। ওরা দেখবেন আপনাকে ঘন ঘন করাচ্ছে না। ডেইলি ডেইলি আপনার বোন অ্যাডজাস্ট হয় না। আমরাও যখন বোন অ্যাডজাস্ট করি ডেইলি আমরা করি না, এটার একটা উইকলি একটা কোর্স আছে, উইকলি একদিন কি দুদিন, তাও প্রথম দিনই আমরা করতে পারবো না। প্রথমে আপনাকে মাসেল গুলোকে মানে রিল্যাক্স করতে হবে, স্টিফনেস গুলোকে সরাতে হবে, পেইন যদি থাকে পেইন গুলোকে কমাতে হবে, তারপরেই বডি অ্যাডজাস্ট হয়, তার আগে নয়। আর যারা কাইরোপ্র্যাকটিক করছে ওরা কিন্তু সার্টিফাইড, ওরা কিন্তু মানে যথেষ্ট ট্রেন্ড ওয়েতে করছে, ওরা অ্যাডজাস্ট করছে। অ্যাডজাস্ট করা, বোন অ্যাডজাস্টমেন্ট করা আর ওই সেলুনে গিয়ে ঘাড় মটকানো, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে, যে ডিফারেন্স গুলো আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এবার পশ্চারের থেকে তো আমাদের ব্রেনেও তো অনেক সমস্যা হতে পারে। হ্যাঁ, মানে হতে আমাদের পারে। যে নিউরো যে ব্যাপারটা, যদি পশ্চার থেকে নিউরোর দিকে যাই, হ্যাঁ, তাহলে তো ওখান থেকে ওটাও তো ওই যে রিলেটেড। যেটা বলছি আমি, যে আপনার যদি পশ্চার ঠিক না হয় আপনার বডিতে অক্সিজেনটা আপনি সাপ্লাইটা ভালোভাবে পাবেন না, আপনার লাংসটা কম্প্রেস হয়ে আছে, তো আমাদের ব্রেনে অক্সিজেন লেভেলটা ভালো পৌঁছবে না। তো ব্রেনে অক্সিজেন লেভেল যদি ভালো না পৌঁছায় তাহলে আপনার কি হবে, ডেইলি অ্যাক্টিভিটিতে আপনার যে ডেইলি অ্যাক্টিভিটিতে আপনি একটা লেথার্জি পাবেন। আপনি যখন পড়াশোনা করবেন তো ভালোভাবে পড়াশোনা করতে ইচ্ছে করবে না, টায়ার্ড ফিল করবেন, বারবার উঠবেন, বারবার উঠলে একটা ডিস্ট্রাকশন হবে, তো আপনার যেখানে প্রোডাক্টিভিটিটা ওটা কমে যাবে। যে কোনো দেখবেন আইটি সেক্টর গুলোতে আজকাল অনেক আইটি সেক্টর এগুলো মেনটেন করে, কাজ শুরু হওয়ার আগে একবার ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিচ্ছে একটু মিউজিক চালিয়ে, বা আমরাই যাই ওখানে গিয়ে আমরা সেমিনার নিয়ে আমরা বলি আপনারা কাজ করতে পারেন, আপনার ওয়ার্কার্সদের একটা টাইম দিন মিডল টাইমে, যেখানে ওরা বডি স্ট্রেচ করুক, একটু কোমরটা স্ট্রেচ করলো, একটু নি স্ট্রেচ করলো, মানে একটু স্ট্রেচিং একটু করলো, তো ওই টাইম গ্যাপটা একটু দিন, ওটা আমরা বলি। প্লাস এখন অনেকেই করে, কারণ এখন অনলাইনে অনেকেই ওই জিনিসগুলো যারা অ্যাওয়ার অ্যাকচুয়ালি ওরা এইসব ঘাটতে থাকে, আমরা যতটুকু পারি অ্যাওয়ার করতে থাকি, তো লোকে করে যারা অ্যাকচুয়ালি নিজের শরীর নিয়ে খুব সচেতন ওরা করে ঠিকই। কিন্তু অনেকে আছে কাজের প্রেশারে টাইম ম্যানেজ করতে পারছে না, ফাইন্যান্সিয়াল স্ট্রেস, এত স্ট্রেস নিয়ে তখন আর নিজে কি পজিশন মেনটেন করে আছে ওটা বুঝতে পারছে না। যেমন ব্যাংকে যারা টাকা গোনে, যারা ক্যাশ কাউন্টারে থাকে, ওরা কিন্তু এই পজিশনে টাকা গুনেই চলছে। হ্যাঁ, যখন হয় ওরা টাকা গুনছে, ক্লায়েন্ট দেখছে, আবার লিখছে, আবার এটা করছে। ওদের ক্ষেত্রে একে তো স্টিফনেস একটা থাকে, সেকেন্ডলি ওদের থাম, যারা মোবাইল ইউজ করে বেশি এদের এই থামে পেইন হয়, হোয়াটসঅ্যাপ ডিজিজ বলে ওটাকে। তো তার জন্য আমাদের সবকিছুতেই না সকালবেলা যদি উঠে একটু আমরা ফ্রি হ্যান্ড করি, বা যখনই যেটা করছি আমরা যদি একটু মেনটেন করি, হাফ এন আওয়ার হয়ে গেল, এখন একটু 5 মিনিটসের জন্য রেস্ট, আবার হাফ এন আওয়ার করছি, একটু রেস্টটা দেওয়া দরকার। কারণ আমাদের হিউম্যান বডি তো একটা মেশিনের মতো, মেনটেনেন্সও তো দরকার হয়। আপনি একটা বাইক চালিয়েই যাচ্ছেন, একটু রেস্ট দেওয়া তো দরকার। সেম আমরা একটু জলটা নিয়ে আমি আবার বলছি আপনাকে, ওটা তো ডিহাইড্রেশন নিয়ে আমি পরে বলবো। তো একটু রেস্ট নেওয়া দরকার সবাইকে, রেস্ট নিয়ে করুন। প্রলংড কোনো জিনিসই ঠিক না, আধ ঘন্টা বসে আছেন একদম, একটু উঠুন, একটু নিজেকে স্ট্রেচ করুন, তারপরে আবার বসুন, আবার একটু হাঁটুন, তাহলে ওই জিনিসগুলোতে আপনাকে প্রিভেন্ট হয়। আচ্ছা, যারা প্রেগনেন্ট ওমেন যারা থাকে, যারা গর্ভবতী মহিলা, ওদের ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন? ও যে শোয়ার ক্ষেত্রে পশ্চারটা কিভাবে মেনটেন করবে? হ্যাঁ, তো ওদের ক্ষেত্রে পশ্চারটা হলো কি, ওদেরকে লেফট সাইডে দেখবেন ডক্টররাও বলে, বা অনেক গাইনিক ফিজিও ওদেরকে ট্রেন করে, দেখবেন লেফট সাইডে শুলে কি, প্লাসেন্টাটা লেফট সাইডে শুলে ওদের বাচ্চাটা না অক্সিজেন বেশি পায়, মানে বাচ্চাটার জন্য খুব সুবিধে। তো গর্ভবতী মহিলারা যাতে লেফট সাইডে করে শোয়। আর যেটা হলো ওই পিরিয়ডটা না এমন, তুমি বললেও এরা সবকিছু মেনটেন করতে পারবে না। মানে আমিও তো প্রেগনেন্ট ছিলাম, কিন্তু প্রেগনেন্সির পরে যে 9 মান্থ যে তুমি একটা বেবিকে ক্যারি করছো, ওটার পরে না আমাদের স্পাইনটা পেছনের দিকে হেলে যায়। কারণ আমরা যখন ক্যারি করছি তখন বডি সোজা ক্যারি করতে পারি না, তখন ওই প্রেসারে আমরা এইভাবে হয়ে যাই পেছন দিকে। প্লাস যাদের সিজার হয় তখন আমাদের যে ইনজেকশনটা পুশ করে আমাদের অ্যানেস্থেশিয়া, তো ওটার একটা সাইড এফেক্ট ব্যথা তো থাকেই, সাথে না এই পজিশনের জন্য না আমাদের এই যে কোর মাসেলটা পুরোপুরি একদমই মানে উইক হয়ে যায়। তো আমি গর্ভবতী যারা মা ওদেরকে বলবো যে আফটার ডেলিভারি
3 মান্থস পর থেকেই না ফিজিও করা, এক্সারসাইজ করা, ফিটনেসটা ঠিক রাখা ওদের খুব দরকার। কি এক্সারসাইজ করতে পারবে, কতটা ওয়েট তুলতে পারবে, কারণ আগে থেকে যদি বেশি ওয়েট তুলতে থাকো প্রেগনেন্সির পরেই, অনেকে আছে দেখবেন হাউস ওয়াইফ, প্রেগনেন্সি হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, তোমার 1 মাস পর থেকে শুরু করে দিয়েছে ওরা হেভি হেভি জিনিস ওঠানো। এতে কিন্তু হার্নিয়া হওয়ার চান্সেস অনেক বেশি থাকে, ইউট্রাসটা ঝুলে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। তার জন্য ওদেরকে কিছু জিনিস মেনটেন করা উচিত, ওদেরকে ওই 9 মান্থস ওগুলো শিখে রাখা উচিত, যাতে আফটার ডেলিভারি ওরা আস্তে 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 করে নিজেদের মধ্যে অ্যাপ্লাই করতে পারে। আর ওই বেল্ট, অনেকে ডেলিভারির পরে না বেল্ট পরে না, কিছুদিন বেল্ট কন্টিনিউ করে আর বেল্ট পরে না। তো বেল্ট যদি না পড়তে পড়তে ওদের যে পেটের যে ওই ফ্যাটটা অ্যাকোমোডেশন হচ্ছে না, ওটা ওই ফ্যাটটা কমাতে খুব টাইম লাগে। তাই ওই 3 মান্থসের পর থেকে একটা মানে ওমেন্সের এক্সারসাইজ শুরু করা উচিত, ডায়েট শুরু করা উচিত, না হলে ওই ওয়েটটা থেকে যায়, ওই ওভারওয়েটটা থেকে যায়, ওটা কমানো যায় না। তো ওইগুলো একটু মেনটেন করতে হবে। আচ্ছা, যারা শপিং মলে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করে না, ওদের ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করবেন? দেখুন, যারা শপিং মলে কাজ করে ওদের প্রফেশনটাই হলো, ওদেরকে যারা সেলস, ওটার কথা বলছেন, হ্যাঁ, যেমন সেলস, সিকিউরিটি গার্ড, ওরা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করবে, তো ওদের প্রফেশনটাই এমন। তো ওদের জন্য কিন্তু ওদের ফিটনেসটা খুব দরকার, ওদের ডায়েট, ওদের ফিটনেস, ওদের ওয়াটার ইনটেক করা, ওগুলো যদি ওদের ঠিক থাকে তাহলে ওরা নিজের বডিকে না একটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকছে যখন, ওদের বডির ওয়েটটা হাঁটুতে ক্যারি করতে পারবে। তার জন্য ওভার ওয়েট যাতে না হয়, ওদেরকে না একটা ওয়েট মেনটেন করতে হয়, বডি ওয়েটটা এমন থাকবে যাতে বিএমআইটা ঠিক থাকে। বিএমআই বেড়ে গেলে ওরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে কি হবে, আপার বডি ধরেন ভারী, নিতে ব্যথা হবে, অ্যাঙ্কেল ব্যথা হবে। তো ওদের জন্য আমি বলবো প্রপার শু মেনটেন করা, প্রপার গুড স্লিপ, তারপরে হলো লিকুইড মানে ইনটেক, ফ্লুইড ইনটেক করা, অ্যান্ড থার্ডলি হলো একটু এক্সারসাইজ করা, ওগুলো খুব দরকার। আর ওই যে অনেক সময় আমরা শুনেছি না, জুতোর দোকানে যে বিক্রি হয়, যেই জুতোর মধ্যে এই অ্যাকুপ্রেশার সিস্টেম একটা দেওয়া থাকে, ওগুলো কি আমাদের অ্যাকচুয়ালি ইউজ করা উচিত? দেখুন, আমাদের যে হাতের তালু, পায়ের তালুগুলো, এগুলো তো অনেক নার্ভস গুলো, আমাদের যে এন্ডিংস গুলো আছে, কোথায়, তো একটা জিনিসের টাইম, আপনি আকুপ্রেশার যখন দিচ্ছেন না, সে কিন্তু সারাদিন ধরে দেয় না, সারাদিন ধরে দেয় না। দেয় না। আর আকুপ্রেশার যদি আপনি প্রেশার পয়েন্ট সত্যিকারে দিতে পারেন জেনে, তো অনেক কাজ হয়। যেমন আপনার চোখে ব্যথা, আপনি ধরেন এখানে প্রেশার পয়েন্ট দিচ্ছেন, এই জায়গাটা আই এর জন্য, তো আই পাওয়ার বাড়ে। হ্যাঁ, যদি দীর্ঘদিন আপনি আকুপ্রেশারে এখানে টিপেন, মানে এখানে যদি আপনি স্টিমুলেট করেন, তো পায়ে যদি আপনি দীর্ঘক্ষণ আকুপ্রেশার করে থাকেন, এটার আবার সাইড এফেক্ট হয়ে যায়, ওগুলো ঠিক না সবসময় পড়া। আচ্ছা, হ্যাঁ, ওগুলো আপনি বাড়িতে রাখতে পারেন, এমনি যে ছোট ছোট থাকে না আকুপ্রেশারের, বাড়িতে মাঝে মধ্যে একটু দিলেন বিপি কমানোর জন্য, ঠিক আছে, কিন্তু ওই জুতো সর্বক্ষণ পরে থাকা, দিস ইজ নট গুড। আচ্ছা। আচ্ছা, এবার যদি আমি পশ্চাৎ থেকে ডিহাইড্রেশনের ব্যাপারটায় যাই, এই যে জল আমরা কম খাই, সবাই পুরোপুরি জল, যেমন যারা ধরুন বাইরে কাজ করে, তারা প্রপার যতটা জল আমাদের শরীরে দরকার না ততটা খেতে পারে না, সেক্ষেত্রে কি কি সমস্যা হয়? সেক্ষেত্রে তো অনেক সমস্যা হয়, কিন্তু তুমি যেহেতু পশ্চার থেকে ডিহাইড্রেশনে নিয়েছো, আমি তোমাকে একটা কথা বলি, পশ্চার আর ডিহাইড্রেশনটা না দুটো কোরিলেটেড আছে, রিলেটেড? একদম রিলেটেড আছে। এই যে পশ্চার, যে মানুষের পশ্চারটা ঠিক নয়, আমরা দীর্ঘক্ষণ এভাবে বসছি, এইভাবে বসে আছি, জলও খাচ্ছি না, কনস্টিপেশন হবেই। সবচেয়ে ফার্স্ট হলো কনস্টিপেশন, একে তো পশ্চারের জন্য কনস্টিপেশন হয়, এই যে কম্প্রেসড করে আছো, তো ওটার জন্য কনস্টিপেশন হয়। সেকেন্ডলি হলো জল যদি না খায় ঠিকভাবে, হাইড্রেশন যদি নিজে না রাখে, কনস্টিপেশন হয়, দুটোই কোরিলেটেড। সেকেন্ডলি হলো আজকাল দেখবে, আগের দিনে মা, আমার নিজের মা, আগে যখন আমরা বলতাম মা ওই জিনিসটা কোথায় আছে, মনে রাখতো। হ্যাঁ। এখন আমরা মাদের বয়সী যাইনি, আমাদেরকে যদি জিজ্ঞেস করে আমরা বলি হ্যাঁ কোথায় আছে, মানে আমরা ভুলে যাই। আজকাল আপনি লক্ষ্য করবেন আমরা ছোট ছোট জিনিস ভুলে যাচ্ছি, যেমন ডেট ভুলে যাওয়া, গাড়ির চাবিটা কোথায় রাখা, এগুলো ভুল, মানে ছোটখাটো ভুলগুলো, আমি বলছি না যে ভুলে গেছে, কিন্তু আমরা ছোটখাটো জিনিস যে ভুল করছি, ওটার রিজনও হয় কিন্তু ডিহাইড্রেশনের কারণে। আমরা প্রপার জল খাচ্ছি না, জল না খেলে আপনার যে ব্রেন, আমাদের যে মেন্টাল হেলথ, ওটার উপরে একটা বিরাট ইম্প্যাক্ট করে, আচ্ছা। বিরাট ইম্প্যাক্ট করে, কারণ জল আমাদের বডিতে অক্সিজেন দেয়, তাই তো, তো ব্রেনে অক্সিজেন লেভেলটা কমে যায় যদি আমরা জল না খাই, তাহলে ওটা থেকেও আমাদের এই মেমোরি লস, মেমোরি প্রবলেম, একটু মনে রাখা, মুড সুইং, তারপরে জল থেকে আমাদের অনেক কিছু, কনস্টিপেশন যদি হয় আপনার, তাহলে আপনার গ্যাসের সমস্যা হবে, ইনডাইজেশন হবে, এতেও আপনার কিন্তু মুড সুইং হবে। মুড সুইং মানে কিন্তু আপনার আর কিছু করতেই ভালো লাগবে না, কাজ করে প্রোডাক্টিভিটি কমে যাবে, আপনার ফ্যাটিক হয়ে যাবেন আপনি, তো জলটা খুবই দরকার। সেকেন্ডলি আই ড্রাই হয়ে যায়, আপনি যদি জল না খেয়ে খেয়ে কন্টিনিউয়াস মোবাইলে কাজ করছেন, তোমার কি বলে ল্যাপটপে কাজ করছেন, আপনার শরীর ডিহাইড্রেট হয়ে গেছে, আপনার কিন্তু চোখটাও ডিহাইড্রেট হয়ে যাবে,
চোখে কাটা কাটা করবে, চোখটা মানে বেশিক্ষণ চোখ খোলা রেখে আপনি কাজ করতে পারবেন না, বরং চোখে ব্যথা করছে। আর ওইখান থেকে কিন্তু আমাদের এই ঘাড়ে ব্যথাগুলো হয়। এই যে ঘাড়ে আচ্ছা। ব্যথাগুলো হচ্ছে, এখানে ট্রিগার পয়েন্ট হয়ে যায়, মানে ম্যাক্সিমাম বডিতে ট্রিগার পয়েন্ট হয় এই ডিহাইড্রেশন থেকে। সেকেন্ডলি দেখবেন অনেকে বলে ঘুমানোর সময় আমার পায়ে না এত রগে টান দিয়েছে, রাতের বেলা আমার ক্র্যাম্প হয়, খুব ক্র্যাম্প হয়, সেটাও জল কম খাওয়া থেকে। তো জলটা আমাদের ডেইলি লাইফে খুব দরকার। এখন অনেকে বলবে আমি তো কিডনি পেশেন্ট, আমাকে তো বলেছে 1 লিটারের বেশি জল খেতে না, 1.5 লিটারের বেশি জল খেতে না। ঠিক আছে, আপনি অল্পই খান সারাদিনের জল, কিন্তু কিডনি পেশেন্টরা যেটা ভুল করে সেটা হলো ওরা স্কিনকে ময়েশ্চারাইজ করে না, হাইড্রেট করে না। আপনি দেখবেন বেশিক্ষণ যদি এসিতে থাকেন আপনার কেমন লাগে, হাতগুলো খসখস হ্যাঁ, খসখস হ্যাঁ, করে না? হ্যাঁ। মনে হবে ইস, হাতটা খসখস হয়ে গেছে, কেমন লাগছে, রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় একটা। রুক্ষ সূক্ষ্ম একটা ভাব হয়। তো স্কিনও ময়েশ্চার হওয়া দরকার। তো আমরা অনেক ধরনের ক্রিম লাগাই, হ্যান ত্যান লাগাই, কিন্তু আমরা বুঝি না যে আমাদের জলটা খেতে হবে। স্কিনের গ্লো এর জন্য কিন্তু জল মেন। আমরা টাইম পাই না জল খাওয়ার। আজকাল জল খাওয়াটা মানে একটা বিরাট ব্যাপার আর কি, সে বুড়ো বলুন বাচ্চা বলুন, মানে যাকেই বলবেন জল, হ্যাঁ খাই আমরা, 2 লিটারের বেশি তো কেউই খায় না, 1 লিটারও কষ্টে কষ্টে খায়। তাই আপনাকে জলটাকে মনিটর করতে হয়। অ্যাকচুয়ালি আমরা কি হয়েছে, আগের দিনে এতটা বিজি থাকতাম না আমরা, এখন লাইফটা এত ফাস্ট হয়ে গেছে। আর আমরা একটা ওয়ার্কের ওপর কেউ না, ওই ওই যে মানে আপনি একটা কাজ করছেন ধরুন, ওই প্রফেশনে যে ইনকামটা করছেন তাতে আপনার কিন্তু পুরো সংসারটা চলছে না, মনে হচ্ছে চলছে না। আরেকটা কিছু করতে হ্যাঁ, হবে। হ্যাঁ। তো এই আরেকটা কিছু করতে গিয়ে কিন্তু আপনার 24 আওয়ার্স এর মধ্যে আরো টাইম চলে যাচ্ছে, মি টাইম নেই। তো মি টাইম নেই মানে জল খাওয়া কমে যাচ্ছে। তাই আপনাকে মোবাইলে বলুন, স্মার্ট ওয়াচে বলুন, যেখানেই বলুন, একটা ওয়াটার রিমাইন্ডার দেওয়া উচিত। আমরা ভুলে যাই দেখে খাচ্ছি না জলটা, তাই আপনাকে রিমাইন্ড দিয়ে রাখতে হবে যে হ্যাঁ আমাকে জল খেতে হবে। কারণ আজকাল এত বিজি লাইফে আপনাকে চলতে গেলে এই জিনিসগুলো করতেই হবে, অর্গানাইজড হতেই হবে। আমরা অর্গানাইজড, যত ভালো অর্গানাইজড হয়ে উঠবো না, তত আমাদের হেলথ ঠিক থাকবে। কারণ আপনাকে জল খাও বলে সবাই বলবে না। তো ওই রিমাইন্ডার আছে, কত অ্যাপই তো বেরিয়ে গেছে, তো আপনি ওই অ্যাপগুলো ডাউনলোড করে জল খাবেন। আর সকালের দিকে জলটা বেশি খাবেন, মানে সারা দিন। রাত্রিরে আবার বেশি জল খেলে কি হচ্ছে, ঘুমের ডিস্টার্ব হচ্ছে। হুম। ঘুমটা তো খুবই ইম্পর্টেন্ট, ঘুমটা যদি আপনি ফুলফিল না হয় পরের দিন পুরো আপনি লেথার্জি, মানে যেদিন 7 আওয়ার্স আপনাকে ঘুমাতেই হবে, 7 to 8 আওয়ার্স। তো ওই ঘুমের যাতে ডিস্টার্ব না হয়, তাই মোটামুটি সূর্য ডোবার আগ অব্দি আপনি ভালো করে জল খান, তারপরে একটু কম খেলে। তো জলটা আপনাকে খেতে হয়। একটা নর্মাল আমাদের মতো অ্যাডাল্টদের তো 3 থেকে 4 লিটার জল খাওয়া খুবই দরকার। আর বাচ্চারা স্কুলে যাচ্ছে জল খাচ্ছে না, কারণ ওরা কিন্তু এসিতে থাকছে। আজকাল ম্যাক্সিমাম স্কুলগুলো এসি, এয়ার কন্ডিশন। তো ভাবুন আমরা যদি এসিতে থাকি আমাদের ডিহাইড্রেশন করে, তো বাচ্চাগুলো যারা একদম ছোট ছোট, আমার বাচ্চাও ছোট, তো ওরকম বাচ্চাদের বলছি যারা কিন্ডার জয় এইসব স্কুলে যাচ্ছে, যারা নার্সারিতে পড়ে, 1, 2-তে পড়ে, এদেরকে কিন্তু এই জল খাও ওরা নিজেরাও বোঝে না, ওরা রিমাইন্ডও করতে পারবে না। ওদেরকে ট্রেন করতে হবে যে এভরি মানে একটু পরপর তোমাকে জল খেতে হবে, ওদেরকে বোঝাতে হবে জল খেতে হয়। বা স্কুলে আপনি বলে আসতে পারেন ওদেরকে একটু জল খাওয়াবেন। কারণ বাচ্চারা যদি এখন থেকে ডিহাইড্রেশনে ভোগে, তাহলে তো ওদের ইমিউনিটি পাওয়ার কমে যাবে, ইমিউনিটি, সর্দি কাশি লেগে যাবে। ডিহাইড্রেশনের জন্য কিন্তু সর্দি কাশি হয়, শুকনো কাশি হয়, অনেকে ভাবে ঠান্ডা লেগেছে, আসলে কিন্তু শরীর শুকিয়ে শুকিয়ে হয়। তখন একটা ডাব খাইয়ে দেন, অনেকটা কিন্তু হেল্পফুল হয়। ডাবের জল একটা বাচ্চাকে, একটা অ্যাডাল্টকে সপ্তাহে 1-2 দিন তো খেতে মানে বলাই হয়, আমরা তো বলি, সাজেস্ট করি ডাবের জল খাবে। কারণ ডাবের জলটা আপনাকে ডিহাইড্রেট রাখছে না, হাইড্রেশন দিচ্ছে। প্লাস জল প্লাস আরেকটা জিনিস করতে পারেন বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের কথা বলছি, এদের ফ্রুটস গুলো এমন ভাবে দিন যেমন মুসাম্বি, কমলা লেবু, এগুলো খাওয়াতে পারেন যাতে ওদেরকে হাইড্রেশন রাখে। প্লাস ডিহাইড্রেশন থেকে কিন্তু মেমোরির, বাচ্চাদেরও মেমোরির যে জায়গাটা ওটাও অনেকটা এফেক্ট হয়। তাই জল খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, মানে এটার সাথে মেমোরির একটা কানেকশন রয়েছে। কানেকশন আছে। তারপরে আমরা যে হাই তুলি না, হাই চলে আসে হ্যাঁ। অনেকক্ষণ পরে, ওটা কেন আসে? আমরা তো জল খাচ্ছি না, অনেকক্ষণ ধরে দেখবেন আপনি জল খাচ্ছেন না, আপনি কথা বলে যাচ্ছেন, আপনি টায়ার্ড বা কথা শুনছেন টায়ার্ড, তখন আপনার হাই পাবেন, তখন একটু জল সিপ করতে হয়। বডিতে অক্সিজেন যখনই কমে তখনই আপনার হাইটা তো হয়। তো আপনার জলটা সাফিসিয়েন্ট খাওয়া খুবই উচিত। আচ্ছা ম্যাম, কারোর ধরুন ঘাড়ের মধ্যে খুব ব্যথা, সে এসছে আপনার কাছে ঘাড়ে ব্যথা নিয়ে। এবার সে যদি জলটা বেশি খায় সেক্ষেত্রে কি তার ঘাড়ের ব্যথাটা কমে যেতে পারে, বা কম খেলে কি সেটা থেকে যাবে? মানে এটার সাথে কি কোনো কানেকশন আছে? কানেকশন বলতে ফ্লুইড ইনটেক, শুধু জল নয়। যাদেরই কোনো ধরনের জয়েন্ট পেইন হয়, হ্যাঁ। জয়েন্ট পেইনে যদি একটু ডিহাইড্রেট থাকে না, তাহলে পেইনটা বেড়ে যায়। তো এটার সাথে এটা কোরিলেটেড আছে। তাই আমরা বলি যাদেরই ব্যথা বেদনা নিয়ে আসে আপনি কিন্তু প্রপার জল খাবেন,
প্লাস আপনার ভিটামিন ডি লেভেলটা ঠিক আছে কিনা ওগুলো আপনি চেক করবেন। ওটা আমরা বলে থাকি নর্মালি, কারণ পেইন যে অ্যাকিউট পেইনটা যখন ক্রনিকের দিকে যায়, তো ওই জল না খাওয়ার সাথে এটা খুব প্রচন্ডভাবে কোরিলেটেড। ওটা হয়, জল কম আচ্ছা। খেলে ব্যথা বেড়ে যায়। মানে যে কোনো ব্যথা শরীরে? হ্যাঁ, যে কোনো শরীরে ব্যথা দেখবেন আপনি যখন ডিহাইড্রেট থাকছেন না, তখন দেখবেন আপনার মাসেল পেইন বেড়ে যায়, মাসেলে পেইন বেড়ে যায়। যখন বলে না এত ব্যথা বেদনা হচ্ছে আমার শরীরে, কেন হচ্ছে বুঝতে পারছি না, আপনার বডি ডিহাইড্রেট, তার জন্য আপনার মাসেল পেইন বেড়ে যায়, ক্র্যাম্প বেড়ে যায়। তাই আপনি যখন ফ্লুইড ইনটেক করবেন বা ওআরএস খেলেন, মানে একদিন ধরেন ওআরএস খেলেন, একদিন পর পর যখন খুব বেশি ব্যথা হচ্ছে, অনেকের হয় না বিনা কারণে খুব গায়ে হাতে ব্যথা করছে, জয়েন্ট স্টিফনেস, তখন ওই ওআরএস খেতে পারে। ওআরএস খেলে একটু হাইড্রেট। আচ্ছা, যাদের ধরুন অনেক দিন থেকেই ডিহাইড্রেট হয়ে গেছে বডি, হুম। হঠাৎ করে তারা যদি খুব বেশি জল খাওয়া শুরু করে দেয়? না না, ওটা হবে না। ডিহাইড্রেট হয়ে গেছে অনেক দিন ধরে, ধরেন ডিহাইড্রেটটা আপনাকে বুঝতে হবে। এরকম তো আপনি বুঝতে পারবেন না যে আপনার কতদিন থেকে, ওকে জিজ্ঞেস করতে হয়। আমরা হিস্ট্রিতে নেই আপনার জল খান, আপনি কত লিটার জল খান, আমরা হিস্ট্রি সব সময় নেই। যে একটা মানুষ যখনই আসে পেইন রিলেটেড কোনো কথা বলতে, আমরা এই হিস্ট্রিটা নেই যে আপনি জল খান তো ঠিক মতো। যদি বলে হ্যাঁ আমি জল খাই, আমি খুব বেশি জল খাই, প্রচন্ড জল খাই, কিন্তু মানে প্রচন্ড জল খাওয়া, এই যে থাকে না অনেকে বলে আমি অনেক বেশি জল খাই, আমি খুব বেশি জল খাই, আমি সব সময় জল খাই, তো ওটাও আপনাকে জিজ্ঞেস করতে হয়, কারণ পেশেন্টের ভাষা বোঝাটা একটু টাফ। অনেক খায় জল, কিন্তু আপনি যখন জিজ্ঞেস করছেন কতখানি জল খান, বললো এই তো 2 লিটার জল খাই। হ্যাঁ, তো মানে অনেকে বোঝে না যে অনেকটা জল মানে কি। আর আমি বলবো, সাজেস্ট করব যে আপনি এমন বোতল ক্যারি করুন যেটাতে আপনি বুঝতে পারছেন, ট্র্যাক করতে পারছেন যে আপনার কতটা সারাদিনে জল খাচ্ছেন। হুম। সাথে আরেকটা কথা বলবো, এই যে আমরা বোতল দিয়ে হাঁ করে জল খাই না, হ্যাঁ, হ্যাঁ। ওটার থেকে কিন্তু অনেক ডিজিজ। এই যে হাঁ করে এইভাবে, যারা অলরেডি ঘাড়ে নেকে পেন ব্যথা বলে, তোমার ঘাড় স্টিফনেস বলে, ওদের ক্ষেত্রে এইভাবে করে খেলে না অনেক সময় অনেক সমস্যা দেখা যাবে, অনেক সময় কোলাপসও হয়ে যায়। আচ্ছা। হ্যাঁ, তো তার জন্য গ্লাসে নিয়ে ঢকঢক করে খাওয়া জল, আদারওয়াইজ স্ট্র দিয়ে জল খাওয়া। ওই যে স্ট্র যে সিপার গুলো যে থাকে, হুম। ওই সিপার দিয়ে জল খাবেন। তাও জল খাওয়ারও পদ্ধতি আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেখানে খুশি হেঁটে হেঁটে জল খাওয়া না, বসে জল খেতে। এই কনসেপ্টটা কেন, আমি এটা অনেক জায়গায় শুনেছি যে বসে জল খেতে হয়, দাঁড়িয়ে খাওয়া উচিত না, এটা দেখুন, কারণটা আপনি কি? যখন দাঁড়িয়ে খাচ্ছেন, দাঁড়িয়ে আপনি তো ওইরকম ঢেলে ঢকঢক করে খাচ্ছেন, তাতে যখন এইভাবে খাচ্ছেন অনেক সময় নার্ভ কমপ্রেসড হতে পারে। কমপ্রেসড হলে আপনি হয়তো পড়ে গেলেন, একটা ফল একটা ইনজুরি হতে পারে। আর যদি আপনি বসে খাচ্ছেন, তখন আপনার স্পাইনটা কিন্তু স্ট্রেট, বডি স্ট্রেট, ঢকঢক করে আপনি খাচ্ছেন, পুরো আপনার ক্লিয়ারলি জলটা যাচ্ছে। তো এর জন্য আমরা বসে বলি যে বসে খাবেন জল, আর বসে খেলে না অনেকটা খেতেও পারবেন। ওই দাঁড়ানোতে তাড়াহুড়ো করে জল খাওয়া যায় না, একটু বসে আস্তে আস্তে, মানে একটু যখন নিচ্ছেন জলটা আস্তে আস্তে করে। কারণ নর্মালি লোকে জল খেতে চায় না আরেকটা কারণে, প্রপার ওয়ে জানে না জল খাওয়া। ধরো জল খেতে বলেছি, একসাথে 1 গ্লাস ডকডক করে খেয়ে আরেকটা গ্লাসও ডকডক করে খেয়ে নিচ্ছে, এতে আপনি বেশিক্ষণ তো জল, আপনি এত তাড়াহুড়ো করে খেতে গেলে কি পারবেন না। আরেক গ্লাস জল খেতে? তাই আপনাকে আস্তে আস্তে করে খেতে হবে। আপনি একটা টার্গেট রাখুন যে সকালে 11টার মধ্যে আমাকে 4 গ্লাস জল খেতে হবে, 11টার পর আমাকে আরো 2 গ্লাস জল খেতে হবে, মানে মোটামুটি সারাদিনে আমি 10-12 গ্লাস জল খাবো। তাহলে কি আপনি 8 গ্লাস জল খেতে পারবেন, কারণ আপনি যেটা টার্গেট রাখবেন তার থেকে কম আপনি খাবেনই ডেফিনেটলি। তো তার জন্য টার্গেট রাখবেন 10-12 গ্লাসে, তাহলে অ্যাটলিস্ট আপনি 8 গ্লাস জল খাবেন। শরীরের মধ্যে যে অনেক সময় না আমাদের দেখি যে সারাক্ষণই শরীরে ব্যথা হচ্ছে, জল খাওয়ার যে ব্যাপারটা আপনি বললেন না, সেটা তো ঠিকই, সেটা অবশ্যই একটা দরকার, কিন্তু সারাক্ষণ যখন শরীরে ব্যথা হতে থাকে আমরা অনেক সময় বলি যে তুই একটু মাসাজ নে, যারা প্রফেশনাল মাসাজ করায়। হুম। তা এই মাসাজ নিলে কি এই ব্যথা বেদনাগুলো কম হতে পারে? দেখুন, আপনার যখন শরীর খুব স্ট্রেসড হয়ে ইভেন যায়, ইভেন এটাও দেখেছি, আমি শুনেছি মাসাজ নেওয়ার সময় যারা করাচ্ছে তারাও বলে যে আপনি কি জল কম খান, তারা বুঝে যায় হুম হুম যে হুম, মাসাজ করানোর সময় যে নিশ্চয়ই ওরা জল আরো কম খান। বোঝে, কেন আপনি যখন মাসাজটা করাচ্ছেন তখন নিশ্চয়ই হয় অয়েল মাসাজ, না হলে আপনি ক্রিম মাসাজ কিছু একটা করছেন। তো যখন আপনাকে অয়েলটা দিচ্ছে, আপনার শরীর তো টেনে নিচ্ছে স্কিনটা তাড়াতাড়ি করে, তখন আচ্ছা। ওরা বুঝে যায় যে আপনার যে তেল দেওয়ার সাথে সাথে তেলটা স্কিন টেনে নিচ্ছে, মানে আপনার বডি ডিহাইড্রেট। যখন আপনি গায়ে তেল টেল লাগাবেন, ময়শ্চারাইজার লাগাবেন না, দেখবেন একটু নিলে অনেকের হয়ে যায়, অল্পতেই অনেকের হয়ে যায়, বডি ময়েশ্চার আছে। অনেকের দেখবেন মাখলেও মনে হয় যে এই মাখলাম আমি, তেল নেই আমার শরীরে কিছু, মানে ইয়োর বডি নিডস ওয়াটার, ইয়োর বডি নিডস ফ্লুইড। বুঝতে পেরেছেন? তো এই যে বলছেন ব্যথা বেদনা, ব্যথা বেদনার অনেক কারণ হতে পারে। অনেক সময় ফিজিক্যালি আপনি টায়ার্ড হয়ে গেলেন, স্ট্রেসড হয়ে গেলেন, ওভার স্ট্রেসড, হ্যাঁ মানে মেন্টালি ফিজিক্যালি স্ট্রেস, তাহলেও আপনার অনেক সময় বডি পেইন করে, মানে একটা রেস্ট হচ্ছে না প্রপার, তাতে হয়। জল কম খেলে হয়, অনেক সময় ভিটামিন B12 কমে গেলে হয়, ভিটামিন ডি কমে গেলে হয়, ফেটিক হয়ে যায়, জিঙ্ক কমে গেলেও আপনার অনেক সময় এই ব্যথা বেদনা
কমে থাকবে। তার জন্য ওই করোনার পর থেকে তো শুনেছেন একটু মাঝে মধ্যে মাল্টিভিটামিন, ভিটামিন সি আমাদের খাওয়া উচিত। ওই জ্বর হলে পরে আমরা খাই, ওটা ঠিক নয়। মাঝে মধ্যে ধরেন আপনি 15 দিন ভিটামিন সি খেলেন, বন্ধ করে দিলেন, আবার 3 মাস 4 মাস পরে আবার একটু ভিটামিন সি ইনটেক করলেন, এটা করতেই পারে। আচ্ছা, মানে মাল্টিভিটামিন ট্যাবলেট মাঝে মাঝে খাওয়া যেতে পারে? হ্যাঁ, সাপ্লিমেন্ট গুলো খাওয়া যেতেই পারে ভালো দেখে। আচ্ছা। হ্যাঁ, খাওয়া যেতে পারে, কারণ আপনি তো সেইভাবে লাঞ্চ, ডিনার ওগুলো ওয়ার্কিং দের জন্য প্রপারলি হয় না, তো আপনি তো নিউট্রিশন গুলো পাচ্ছেন না, তো আপনাকে সাপ্লিমেন্ট নিতেই পারে না। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে ডিহাইড্রেট হয়েছে কিনা বুঝবো কি করে? বাচ্চাদের স্কিন ডিহাইড্রেশন হলো স্কিন হাইপার অ্যাক্টিভিটি করা। যখন একটা বাচ্চা ডিহাইড্রেট হয় না, তখন আমরা কি বড়রা ছনছনি করছে, আমরা হাতটা মানে একটু মনে হচ্ছে যেমন খসখস করছে, গিয়ে আমরা কিন্তু হাতে ক্রিম টিম লাগিয়ে দিই। হ্যাঁ। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, ওরা তো আর বুঝতে পারে না, ওরা তখন দেখবেন হাতে এরকম করছে, হাত কিটকিটি করছে, দাঁত কিটকিটি করছে, শরীরে একটা কিটকিটি অশান্তি হচ্ছে, মানে ঘ্যান ঘ্যান করবে, ক্লাসে হাইপার অ্যাক্টিভিটি করবে। ওদের সেন্সরিতে ইম্প্যাক্ট করে, ওদের সেন্সরি ইন্টিগ্রেশনে ইম্প্যাক্ট হয়, মানে ওরা তখন তো বুঝতে পারে না, তো তার মানে ওদের বডি খুব মানে ডিহাইড্রেটেড। তো ওইসব বাচ্চাদেরকে একটু লোশন লাগানো, নর্মালি বাচ্চাদের স্নানের সময় একটু নর্মাল পেটের মধ্যে তেল দিয়ে স্নান করানো, এইসব তো আগের দিনে যা হয় আর কি, এগুলো একটু মেনটেন করা উচিত। এখন তো এসব করানো হয় না। হ্যাঁ, এগুলো করানো হচ্ছে না দেখি তো এত প্রবলেম, এটা আচ্ছা। করানো হচ্ছে না দেখি এত প্রবলেম। কারণ এখন অনেক সময় বলে জন্মের পরে 1 মাস কোনো কিছু লাগাতে পারবে না, বাচ্চাদের বাচ্চাদের বলে অনেক মাস স্নান করাবে না, এক সময় এটা একটা কন্ট্রোভার্সি। এটাতে আম, অনেকে বলবে সাপোর্ট করবে, কারণ কি বলবো, আজকাল সর্ষের তেলেও তো ভেজাল। আপনি যে মার্কেট থেকে অয়েলটা কিনছেন, ওতেও তো অনেক ভেজাল। তাই বাচ্চাদের যদি রেশ হয়ে যায়, তাই আমরা না করি। কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে আম, আপনি লাগাতে পারেন, ওই অ্যালোভেরা লোশন, র্যাশ, যাতে র্যাশ না হয় তার জন্য যে ক্রিম গুলো হয়, ওগুলো আপনি লাগাতে পারেন। কারণ বাচ্চাদের যতটা বডি ময়েশ্চারাইজ থাকবে না, ওই বাচ্চা ততটা হাইপার অ্যাক্টিভিটি কম করবে, শান্ত হয়ে একটা জায়গায় বসবে। একটা শরীরের মধ্যে অশান্তি হয় যদি জল কম খায়, কনস্টিপেশন হবে। কনস্টিপেশন হলে একে তো বাচ্চাদের কনস্টিপেশন খুব কষ্ট, বাচ্চাটা যে কনস্টিপেশনে যারা ভুক্তভোগী, এইসব বাচ্চারা খুব কষ্ট পায়, এদের খেতে ইচ্ছে করে না, ওরা কোনোতেই খাওয়া দেখলে ওদের খাওয়ার প্রতি কোনো আকর্ষণ নেই। যে অনেক মারা বলেন আমার বাচ্চা খায় না, আমার বাচ্চা খেতে চায় না। আপনি খেতে চায় না, বাচ্চার ভেতরে ভেতরে কি কোনো গ্যাসের প্রবলেম হচ্ছে কিনা, ইনডাইজেশন হচ্ছে কিনা, ওটা নোটিস করা দরকার। আমরা ওটা না করে কি করি, বাচ্চা খাচ্ছে না ঠুসে ঠুসে খাওয়াই। আর প্রত্যেকটা বাচ্চাকে না ঠুসে খাওয়ানো, মানে জবরদস্তি করা, এগুলো উচিত নয়। বাচ্চাটা যতটুকু খেতে চাইছে, যখন বলছে যে আর খাবো না, ছেড়ে দেওয়া উচিত। বারে বারে খাওয়ান, একবারে খাওয়ানোর দরকার নেই, বারে বারে খাওয়ান, আর জলটা বেশি করে খাওয়ান। ফিজিওথেরাপি না, অনেকে ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক এই দুটোকে না মিলিয়ে ফেলে। আবার অনেক বোঝে ডিফারেন্সটা, কিন্তু কেউ কেউ না আবার মিলিয়ে ফেলে, কিন্তু দুটোই তো আলাদা পুরোপুরি। একজন ফিজিওথেরাপিস্টই কিন্তু একটা কাইরোপ্র্যাকটিকের কোর্স করছে, ঠিক আছে? আচ্ছা, এরা দুজন একই? হ্যাঁ, যারা ফিজিওথেরাপিস্ট ওরাই কিন্তু কাইরোপ্র্যাকটিকের একটা, মানে কাইরোপ্র্যাকটিক মানে ও ওইটাতে স্পেশালাইজড, সে ওই ট্রিটমেন্টে স্পেশালাইজ, তাই ও কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট চালাচ্ছে। একজন ফিজিও কাইরোপ্র্যাকটিকও করতে পারে, একজন ফিজিওথেরাপিও করতে পারে, ঠিক আছে? তো এটা না যে কাইরোপ্র্যাকটিক আলাদা ফিজিও আলাদা, নট লাইক দ্যাট। ফিজিও যেরকম আল্ট্রাসাউন্ড একটা ট্রিটমেন্ট আছে, আইএফটি একটা ট্রিটমেন্ট আছে, ম্যানুয়াল থেরাপি ট্রিটমেন্ট আছে, কাপিং, ড্রাই নিডলিং, এরকম কাইরোপ্র্যাকটিকও হয়। বাট কাইরোপ্র্যাকটিক উইদাউট সার্টিফিকেশন, উইদাউট প্রপার নলেজ তুমি করতে পারবে না। তো ওটার জন্য আলাদাভাবে আপনাকে ট্রেন্ড হতে হয়। যেমন ড্রাই নিডল করতে গেলেও আপনাকে আলাদাভাবে সার্টিফাইড করতে হয়। তো এইসব অ্যাডভান্স ট্রিটমেন্ট গুলো যখনই আপনি করতে যাবেন, তখনই আপনাকে ওই সার্টিফাইড হতে হবে। তো যারা কাইরোপ্র্যাক্টর, ওরা সার্টিফাইড কাইরোপ্র্যাক্টর। তো এমন না যে ওরা ফিজিওথেরাপিস্ট না, দে অলসো ফিজিওথেরাপিস্ট, আচ্ছা। বাট দে আর স্পেশালাইজড, দে আর সার্টিফাইড, তাই ওরা নিজেদের কাইরোপ্র্যাক্টর বলে। তো কাইরোপ্র্যাক্টর যারা, ওরাও ফিজিওথেরাপিস্ট। ফিজিওথেরাপি করেও তুমি কাইরোপ্র্যাকটিক করতে পারো। তুমি অন্য প্রফেশন থেকে, মানে মেডিকেল রিলেটেড, যেমন অর্থোপেডিক অনেক ডাক্তাররা আছে, ওরা কাইরোপ্র্যাকটিক সার্টিফাইড কোর্স করে, ওগুলো সব কোর্স, ওগুলো সার্টিফিকেশন কোর্স, কোর্স করেই কাইরোপ্র্যাক্টর। তো ফিজিওথেরাপিতে এই যে আপনি যেটা একটা বললেন কাপিং, এই জিনিসটার কখন প্রয়োজন হয়? দেখুন, কাপিং যে, এগুলো সব এক একটা টেকনিক আমরা ইউজ করি ফর রিডিউসিং পেইন। পেইন মানে ব্যথা বেদনা কমানোর জন্য আমরা ইউজ করি, স্টিফনেস কমানোর জন্য ইউজ করি। তো যখন আমাদের কোনো জায়গায় স্টিফ হয়, তো মানে সার্কুলেশন, ব্লাড সার্কুলেশন পুয়ার, তাই আমরা কাপিংটা তো একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করছে। তো আপনাকে যখন দেওয়া হচ্ছে, তখন একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে, তো ওই জায়গাটায় কি হচ্ছে, ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাচ্ছে, ওর ফলে আপনার পেইনটা রিডিউস হচ্ছে, জায়গাটা রিল্যাক্সড হচ্ছে।
তো ওগুলো আমরা টেকনিক ইউজ করি, বিভিন্ন মেথড আমরা ইউজ করি, অনেক লটস অফ মেথডস আর দেয়ার ইন ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি মানে আগের দিনে বলতে ফিজিওথেরাপি মানে শুধুমাত্র মাসাজ নয়, এটা ভুল ধারণা। ফিজিওথেরাপি যে আমরা করেছি, আমরা 12 দেওয়ার পরে জয়েন্ট দিয়ে ব্যাচেলার ডিগ্রি করেছি, এটা 4.5 বছরের কোর্স থাকে। আর আমাদের প্রপার অ্যানাটমি, তোমার বায়োকেমিস্ট্রি, বায়োমেকানিক্স, সার্জারি, নিউরোলজি, অর্থোপেডিক্স সবকিছু আমাদের পড়তে হয়। বাট উই আর স্পেশালাইজড ইন এক্সারসাইজ থেরাপি। আর এমবিবিএস ডক্টরস আর স্পেশালাইজড ইন মেডিসিন। কিন্তু আমাদেরকে কিন্তু এইসব পড়তে হয়েছে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। কারণ আপনি যদি অ্যানাটমি না জানেন, তাহলে আপনি কিভাবে একটা পেশেন্টকে ট্রিট করবেন? আপনি যদি ডায়াগনোসই করতে না জানেন, তাহলে কিভাবে আপনি একটা ফিজিও হতে পারেন? তাছাড়া আমার যেরকম আছে নিউরোতে স্পেশালাইজ, আমি আরো 2 বছর নিউরো পড়েছি। নিউরো রিলেটেড যা আছে, যেমন স্ট্রোক পেশেন্ট, অ্যাবনর্মাল বাচ্চারা থাকে না, যারা সিপি, যারা স্পেশাল চাইল্ড, ওদের জন্য যে ওরা সব নিউরো রিলেটেড যে ডিসঅর্ডার্স গুলো, স্পাইনাল কর্ড ইনজুরি, ওগুলো নিয়ে আমরা স্পেশালাইজেশন করেছি। তো ওগুলো আলাদা পড়াশোনা, আমাদের অনেক পড়াশোনা করতে হচ্ছে, হয়ে আমরা এই জায়গায় এসেছি। তো এটা না যে আমরা মানে মাসাজ। তো হ্যাঁ, আজকাল কি হচ্ছে, অনেকে আছে শুধু মাসাজ করে, নিজেদের ফিজিওথেরাপিস্ট বলে। তো এটা অ্যাকচুয়ালি যারা আসবে আপনার কাছে ট্রিটমেন্ট করতে, অ্যাজ এ পার্সন, আপনি যদি আমার কাছে ট্রিটমেন্ট করতে আসেন, তাহলে আপনার উচিত জানা আমি অলরেডি সার্টিফাইড কিনা। যেমন আমি আমার এখানে সব ডিসপ্লে করে রেখেছি, আমাকে কোনো পেশেন্ট এসে জিজ্ঞেস করার দরকার নেই যে ম্যাম আপনি আদৌ মাস্টার্স, না আদৌ আপনি ব্যাচেলার ডিগ্রি করেছেন, আপনি কি, আমার লাইসেন্সও আছে এখানে, আমার মাস্টার্সের সার্টিফিকেটও আছে, ব্যাচেলার্সেরও আছে। অনেকে আছে ব্যাচেলার করেছে, নিজেকে মাস্টার্স বলে কলকাতায় প্রচুর আছে এরকম, হ্যাঁ, যে অনেকে আছে যে ওরা নিজেদেরকে মাস্টার্স বলছে, কিন্তু আদৌ ওরা মাস্টার্স করছে কিনা বা ওরা অনগোয়িং মাস্টার্স কিনা, ওগুলো আমরা জানি না। তাই তো, এজ এ পেশেন্ট আপনারা তো বলতে পারবেন না। আর আজকাল কি হচ্ছে, দুটো জিনিস হচ্ছে। এক হলো আপনার পেশেন্ট সুস্থ হচ্ছে, সুস্থ হয়ে আপনাকে বলছে যে আমি না অমুকের কাছে গেছি, আমার খুব ভালো সুস্থ হয়েছি, তুইও যেতে পারিস, এটা একটা। আরেকটা হচ্ছে আমরা যে এই যে গুগলসে রিভিউ দেখে, অনলাইনে এগুলো দেখে আমরা যাচ্ছি। তো আমি বলবো দুটোই, যে যারা মানে ডিজিটালি আমরা যে দিচ্ছি, রিভিউ দেখে যাচ্ছি, ঠিক আছে, নো ডাউট, যাও, ভালো কথা, সবই ঠিক। কিন্তু আপনি যদি সুস্থ হন, হয়ে যদি আরেকজনকে বলেন না, দিস ইজ দ্য অরিজিনাল থিং, রাইট? আমি যতটাই প্র্যাকটিস করি না কেন, আপনি যদি আপনাকে সুস্থ করতে পারি, তাহলেই তো আপনি কি আরেকজনকে বলবেন। তো ওই জায়গাটাতে আমাদেরও এজ এ ফিজিও আমাদের পড়াশোনা করতে হয়, টিল নাও আমাদের পড়াশোনা করতে হয়। আমরা যখনই কোনো নতুনত্ব কেস আসে, আমরা ওটা নিয়ে আগে আলোচনা করি, দরকার পড়লে আমাদের থেকে যারা সিনিয়র আছে ওদের সাথে আলোচনা করি। ওগুলো আমরা এখনো করি। এই না যে আমি ইন্ডিভিজুয়াল একটা ক্লিনিক দিয়ে দিয়েছি বলে যে পেশেন্ট আসছে আমি একাই সারিয়ে নেবো, না, নট লাইক দ্যাট। আমাদের যদি দেখি যে হ্যাঁ এটা ক্রিটিক্যাল কেস, আমরা বাইরে, যেমন আমি তো ব্যাঙ্গালোর থেকে করেছি, তো আমি ব্যাঙ্গালোরে যারা সিনিয়র আছে ওদের সাথেও কথা বলি, অনেক ডক্টরস আছে ওদের সাথে আমরা আলোচনা করি। সো মেডিকেল প্রফেশন একটা কম্বাইন্ড। আমার এখানে যারা আসে পেইন রিলেটেড বা অন্যান্য ডিজিজ রিলেটেড, আমি ওদেরকে কম্বাইনেশন থেরাপি দিই। কম্বাইনেশন মিনস ডায়েটটাও ফলো করতে বলি, কারণ অনেক সময় আমাদের ডায়েট থেকেও তো অনেক প্রবলেম হয়, প্রপার ডায়েট মেনটেন করি না। তারপর অনেকে আছে পেইন হতে 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 না ওদের মেন্টালি অনেক ধরনের স্ট্রেস, এনজাইটি, ডিপ্রেশন চলে আসে। তাই আমি ওইসব পেশেন্টকে, আমাদের এখানেই ফেসিলিটি আছে, আমরা ওদেরকে সাইকোলজিস্টের কাছে বলি একটু কাউন্সিলিং করতে। কারণ দেখুন, কাউন্সিলিং কি, একটু মনের কথাটা তো খুলে বলবেন। আপনি যদি মনের মধ্যেই রেখে দেন কথাগুলো, আপনি বাড়ির লোককে বলতে পারছেন না, আপনি আরেকজনকে বলতে পারছেন না, ওই জিনিসগুলোও কিন্তু আপনাকে ভেতরে 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 কষ্ট দেবে, যাতে আপনার পেইনটাও কিন্তু বেড়ে যায় তার ফলে। তাই একটা কম্বিনেশন, মানে পুরো জিনিসটাই হলো একটা টিম ওয়ার্ক। মাইগ্রেনের যে ব্যাপারটা আমাদের, ওই মাইগ্রেনের ব্যাপারটা কি কোনো না কোনো দিক থেকে কি ডিহাইড্রেশনের সাথে যুক্ত? হ্যাঁ, দেখো, মাইগ্রেনটা অ্যাকচুয়ালি কেন হচ্ছে, অনেক সময় না অনেক কিছু ট্রিগারে মাইগ্রেনটা এক্সাজারেটেড হয়। আর হ্যাঁ, তুমি যদি জল কম খাও, তাহলে তুমি যদি বডি ডিহাইড্রেট থাকে, তোমার মাথা ধরা তো একটা হবেই। হ্যাঁ, যেটা আমি তোমাকে বলছিলাম, জল কম খেলে মাথা হেডেক হয়। তো ওটা থেকে তো মাইগ্রেনটা এক্সাজারেট করলো না, একটা ট্রিগার পয়েন্ট হয়ে গেল ডিহাইড্রেশনটা। যেমন মাইগ্রেন, এটার অনেকে আছে না, মানে শব্দে, মানে খুব সাউন্ড হচ্ছে জোরে, তাতেও কিন্তু মাথা ব্যথা হয়। বা ধরো একটা স্মেল, খুব বাজে একটা স্মেল হঠাৎ করে শুনলো, তখন মাইগ্রেনের পেইন স্টার্ট হয়ে যায়। তো মাইগ্রেন অনেক কারণে স্টার্ট হয়, কিন্তু ওয়ান অফ দ্য রিজন ইজ ডিহাইড্রেশন। আচ্ছা, ডিহাইড্রেশন থেকে মানে এটা একটা অন্যতম হ্যাঁ, কারণ আর কি। তুমি যদি মাইগ্রেনের পেইন অসহ্য ধরো থাকছে, 3 দিন তো থাকবে, বমি হয়, তারপরে গিয়ে রেস্ট, মানে ওটা ঠিক হলো, কিছু টোটকা ইউজ করতে পারো। যেমন যাদের মাইগ্রেনের খুব সমস্যা, ওরা বাড়িতে আইস কিউব থাকে না, তো আইস কিউবটাকে এই জাস্ট এই অসিপটেল, মানে এই যেখান থেকে ঘাটটা আমাদের শুরু হচ্ছে, ঠিক ওই জায়গাটায় যদি 1 থেকে 2 মিনিট আইস কিউবটাকে ধরে রাখে, মাইগ্রেনের পেটটা আস্তে আস্তে রিডিউস হয়। তাছাড়া যদি তখন ফ্লুইড ইনটেক বেশি করে, কারণ তখন দেখবে মাথা ব্যথার জন্য খেতে ইচ্ছে করে না,
খাচ্ছ না মানে তুমি আরো উইক হয়ে যাচ্ছ, আরো তোমার বডি একদম লেথার্জি হচ্ছে, তখন ব্যথাটা আরো বেশি বেড়ে যায়, গাটা গোলায়। তখন তুমি একটু নুন চিনির জল খেলে, একটু বেশি করে একটু ফ্লুইড ইনটেক করলে তখন ব্যথাটা অনেকটা কম। ফিজিওথেরাপি নিয়ে, ফিজিওথেরাপিতে যখন আমরা আপনারা যখন কোনো পেশেন্টের ব্যথা কমিয়ে দিচ্ছেন সেই জায়গার পার্টিকুলার কোনো ব্যথা, পরে কি সেটা ফিরে আসার কোনো নিয়ে থাকে, মানে সম্ভাবনা থাকে? দেখুন কিছু কিছু মানে এটা ডিপেন্ড করে, কেস টু কেস ভ্যারি করে। আমরা যখন কোনো কিছু সারিয়ে দিচ্ছি, তারপরে আমরা কিন্তু কিছু অ্যাডভাইস করছি বাড়িতে, কিভাবে এক্সারসাইজ করবে, কিভাবে মেনটেন করবে জিনিসটা, যাতে আবার এক্সাজারেট না করে। এখন পেশেন্ট যদি বাড়ি গিয়েও ব্যথা হচ্ছে না, ব্যথা আরাম পেয়ে গেছে এখন তার জন্য করছে না, যদি নেগলেক্ট করে, তখন ওটা আবার ঘুরে আসার চান্সেস থাকবে। আচ্ছা, তো মানে ঘুরে আফটার যে আপনারা যে বলে দিচ্ছেন মেনটেন করতে হবে ওটা। মেনটেন করাটা খুব দরকার। কারণ ফিজিওথেরাপি যে আমরা করছি, আমরা 70% ট্রিটমেন্ট দিচ্ছি, যা যা করার তা দিচ্ছি, কিন্তু বাড়িতে যে বলছি বাড়িতে এগুলো মেনটেন করতে হবে, এইভাবে খাওয়া দাওয়া করতে হবে, এইভাবে চলাফেরা করতে হবে, এইভাবে পশ্চারটা মেনটেন করতে হবে, এগুলো যদি পেশেন্ট না করে, ঠিকভাবে না শোনে কথা, তখন তো পরবর্তীকালে সেম জিনিসটা আবার হবে। আচ্ছা, আর যদি ধরুন কেউ মেনটেন করলো নিশ্চয়ই, তাহলে একদম আর ফিরে না, আসবে না? একদমই না, আচ্ছা, একদমই না, ফিরে আসবে না, এটা এক্সাজারেটও করবে না, ওটা প্রিভেন্ট থাকবে। যদি কেউ মেনটেন করে প্রপারলি, আমার অনেক পেশেন্ট আছে যারা মেনটেন করে, ওরা আজ অব্দি এখানে চলে গেছে মানে চলে গেছে, মানে কমে গেছে মানে কমে গেছে। হ্যাঁ, মাঝে মধ্যে ধরো শীতের দিনে হয়তো পেন বেড়ে গেল, বা ধরো অনেক সময় আমি ঘুরতে গেছি, ঘুরে অনেক পাহাড় চড়েছি, বুঝলি, তার জন্য আমার পাটা খুব ব্যথা করছে, আসে আমার কাছে অনেক ক্লায়েন্ট, ওগুলোকে বলে ফলো আপ। আপনি যখন হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যখন পেটে ব্যথার জন্য যাচ্ছেন, আপনি একদিন তো হাতে ব্যথার জন্য যাবেন না। হুম। যখন আপনি আপনার নর্মাল ফিজিশিয়ানের কাছে প্রবলেমস নিয়ে যান, তো হয়তো একটা প্রবলেমটা সর্ট আউট হয়ে গেছে, কোনো অন্য একটা প্রবলেমের জন্য আসছে, বাট সেই প্রবলেমটা যদি কথা শোনে বা যেরকম আমরা বলি করলে আর হবে না। আচ্ছা, আর কোমরের যে একটা মেইন প্রবলেম আমাদের হয়, আমি দেখেছি অনেককে, সাইটিকার যে প্রবলেমটা, এই সাইটিকার প্রবলেমটা কিসের জন্য হয় সাধারণত? দেখুন, সায়াটিকা আমাদের একটা নার্ভ কম্প্রেসড হয়ে যায়, কেন কম্প্রেসড হয় তার জন্য সায়াটিকা যে পেইনটা বলি, রেডিয়েট করে পেইনটা। আমাদের কোমরের যে ভার্টিব্রাগুলো পশ্চারের জন্য বা ইনজুরি হয়েছে বা স্পন্ডালাইটিস বা যে কোনো কারণে যদি ওই সায়াটিক নার্ভটাকে কম্প্রেসড করে রাখে, তখনই ওটাকে পেইনটা রেডিয়েট হচ্ছে। তখন আমরা একটা টেস্ট করি, এসএলআর টেস্ট বলে, ওটা যদি পজিটিভ হয় তখন আমরা বুঝলাম যে হ্যাঁ, পেশেন্টের সায়াটিকা প্রবলেম হচ্ছে। কিছু স্পেশাল টেস্ট হয় যেগুলো আমরা করি, যেরকম আমাদের ব্লাড টেস্ট হয়, এক্সরে করি, এমআরআই করি, তো ওরকম ফিজিওথেরাপিস্ট যারা থাকে ওরা কিছু স্পেশাল টেস্ট করে থাকে। তো আমরা যখন ওই টেস্টটা দেখি যেটা পজিটিভ, আর প্লাস পেশেন্ট যখন কমপ্লেন করছে, সিমটম যখন বলছে যে আমার কোমরে ব্যথা করে একটা সাইডে, প্লাস আমার সাইডটা থেকে রেডিয়েট করছে, তখন আমরা বুঝি ওটা সায়াটিক পেন। সায়াটিক পেন তাদেরই হয়, ধরো দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রান্না করছে, ধরো লেফট সাইডে অনেকে আছে না ভর দিয়ে রান্না করছে করছে অনেকদিন, স্পাইনটা একটা সাইডে, যে কোনো একটা সাইডে বেঁকে রইলো, তো ওই জিনিসের জন্য কম্প্রেসড হয়ে আছে নার্ভটা, তার জন্য হয়। সেটা পশ্চার থেকে হতে পারে, সেটা কোনো ধরনের ইনজুরি থেকে হতে পারে, ধরো স্লিপ ডিস্ক হলো ওখান থেকে হতে পারে, বা ধরো অনেক সময় কি হয়, কোনো স্টুডেন্ট বা যারা হেভি ব্যাকপ্যাক নিয়ে ধরো লং ড্রাইভে যাচ্ছে, বা লং তোমার বাসে করে যাচ্ছে, বা স্কুল বাসের পেছনে বসে জার্কিং জার্কিং এ যাচ্ছে, এই যে জার্কিং হচ্ছে, আমরা যখন ট্রাভেল করি, আমরা যখন জার্কিং হয়, তখন ওই ফ্রিকশন হয় না, ফ্রিকশনেও কিন্তু অনেক সময় সায়াটিক নার্ভ কমপ্রেসড হয়ে যায়, তার ফলেও কিন্তু অনেকের সায়াটিকা হয়। আর আরেকটা জিনিস হয় আমাদের জুতো পরা থেকে, আমাদের যে শুজ, আমরা যে নর্মালি যে জুতোটা পরি, যতক্ষণ ছেড়ে না আমরা এই জুতোটা পরি, কিন্তু অনেকে আছে এরকম পরি, তো আমাদের না জুতো যখন পরছি কয়েকদিন পর, কয়েক মাস পর পর দেখা উচিত জুতোর হিল দুটো সেম আছে কিনা লেভেলে। অনেক সময় একটা প্রেসার, একদিকে আমরা প্রেসার দিয়ে থাকি, তো যারা রাইট সাইড ডমিনেন্ট ওটা রাইট দিকে একটু প্রেসার দিয়ে থাকলো, বা লেফট যারা লেফটে থাকলো, তো জুতোর লেভেলটা দেখা খুব উচিত। যদি একটা জুতোর লেভেল কমে যায়, মানে একদিকে আমরা একটু হলেও টিল্ট হয়ে আছি, এরকম দীর্ঘদিন টিল্ট হয়ে থাকতে থাকতে আমাদের একটা না লেগকে একটু শর্টনিং হয়ে যায়, একটা পা একটু একটু মনে হয় একটা পা একটু ছোট, একটা পা বড় হচ্ছে, ডিউ টু পশ্চারের জন্য। তখন ওটা আমরা কারেক্ট করে দিই, যখন ওটা কারেক্ট করে দিই তখন গিয়ে আবার অনেকটা রিলিফ পায় পেশেন্ট। পেশেন্ট বলতেই পারে না, আরে ম্যাডাম আমার কি একটা পা আরেকটা পা থেকে ছোট, অ্যাকচুয়ালি ডিউ টু পশ্চারটা এরকম ছিল যে হয়তো কেউ এইভাবে দেখতো, টিভি দেখতে মানে দীর্ঘদিন ধরে দেখছে, বা কেউ এমন একটা চেয়ারে বসছে যে এইভাবে পজিশনে বসছে, বসতে বসতে কম্প্রেসড হয়ে টিল্ট হয়ে যাচ্ছে, তো তো এক সাইডের যে মানে পেলভিকটা আমাদের উপরের দিকে চলে যাচ্ছে, তাতে কি হচ্ছে লেগ ডিস্টিমিনেশন হয়ে যায়, তো তার জন্য কিন্তু সায়াটিকা প্রবলেম। আচ্ছা, মানে আমাদের শরীরের মধ্যে
কোনো সময় আমাদের উচিত না যে কোনো একটা দিকে ভর দিয়ে কোনো কিছু করা। পশ্চারটাকে মেনটেন রাখা। এখন তুমি তো মানে আনকনসিয়াসলি বুঝতে পারবে না, না সবসময় তো 90 ডিগ্রি এইভাবে করে বসাটা সম্ভব না। আর সবসময় যদি তুমি এইভাবে বসে থাকো তাতেও আবার প্রবলেম হয়। তো তোমাকে বুঝতে হবে প্রত্যেক আধ ঘন্টা, প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর পজিশনটাকে চেঞ্জ করা, ঠিকভাবে বসা, এগুলো একটু মেনটেন করতে হয়। আচ্ছা, আচ্ছা। প্লাস যদি কারোর কোনো গাইডেন্সের দরকার হয় আমরা গাইডেন্স দিই, পুরো পশ্চারাল গাইডেন্স দিই যার যেরকম দরকার। থ্যাংক ইউ ম্যাম আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। আর অনেক কিছু জানতে পারলাম, দর্শকদেরও অনেক কিছু জানাতে পারলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। আমি চাইবো যে আপনার সাথে এরপরে আরো আমরা ভিডিও করার, আর এর পরের এপিসোডে আমি চাইবো যে আপনার সাথে নিউরো নিয়ে একটু আলোচনা করবো। একদমই একদমই, নিউরো নিয়ে, কারণ নিউরো নিয়েও অনেক কিছু জানার আছে। একদম। আশা করি আমাদের দর্শকদেরও অনেক কিছু জানার আছে, বোঝার আছে। তো আজকের জন্য অনেক ধন্যবাদ ম্যাম। কেমন লাগলো আপনাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। ভালো লাগলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকম পডকাস্ট দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে ফিরছি এর পরে নতুন কোনো পডকাস্টে, নতুন কোনো ভিডিওতে। আর ম্যামের সাথে কিন্তু এর পরে আমাদের আরো ভিডিও আসবে, কারণ আমি যেরকম বললাম যে পরে আমরা নিউরো নিয়ে আলোচনা করবো। তাহলে আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ গুড বাই অ্যান্ড টেক কেয়ার। নমস্কার।